নেই তো। আচ্ছা, ওইটাতে শেয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, শুরু হয়ে লাইভ গেছে, আরম্ভ হয়ে গেছে। লাইভ আরম্ভ হয়ে গেছে। নমস্কার। আজকের এই বিশেষ অনুষ্ঠান কবিতায় ও গানে গানে মুনমুন ও তমাল পেজের সান্ধ্য অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। ঘরে বাইরে দেশে বিদেশে যেখানে যে আছেন সকল দর্শক বন্ধুকে সাদর আমন্ত্রণ। আর কবিতা আজকের গানে গানে বলবো না, কবিতা মুখর অনুষ্ঠান, কারণ আমরা আমাদের যে বিশেষ অতিথিরা আছেন তারা আজকে আমাদের কাছে কবিতা নিয়েই এসেছেন। তো কবিতা ছাড়া তো শুরু করতে পারছি না, তাই একটি কবিতা দিয়েই প্রথমে শুরু করছি। আসমানি, তোর বুকের ভিতর চিলতে খানেক ঘর করে দিস, আজকে না হয় কালকে আমায় বেবাগ যে তুই পর করে দিস। আসমানি, তোর বুকের ভিতর চিলতে খানেক ঘর করে দিস। উঠান ছাওয়া শিউলি ফুলের প্রাণীর উপর পা ফেলে যাস, আউল বাউল ছন্ন ছাড়া মুখ পোড়া সব খাঁচায় বাতাস উথলে ওঠে, তাদেরকে তুই পরশে তোর ঝড় করে দিস। আসমানি, তোর বুকের ভিতর চিলতে খানেক ঘর করে দিস। কাম কাজে জোর খাটুক গতর, কীর্তিনাশা দিন রজনী, নাগর নিয়ে কি গান গেয়ে কেমনি কাঁপায় চোখের মনি। সেই চোখে তুই জ্যোৎস্না পানির চাঁদকে কোজা গড় করে দিস। আসমানি, তোর বুকের ভিতর চিলতে খানিক ঘর করে দিস। মরমে হায় বাজনা বাজায়, মুটুক মাথায় ছাদনা তলা, আসমানি তোর বুকের তিলে দোদুল দোলে দিল তলা। পরানেই অন্ধকানা আস্তানা ডাগর করে দিস, আজকে না হয় কালকে আমায় বেবাগ যে তুই পর করে দিস। আসমানি, তোর বুকের ভিতর চিলতে খানিক ঘর করে দিস। অপূর্ব সুন্দর একটি কবিতা। আসমানি, তোর বুকের ভেতর চিলতেখানে ঘর করে দিস। না, শুধু চিলতেখানে ঘর না, আমরা ভালোবাসার একটা প্রাসাদ গড়ে দেব আমাদের বুকের ভেতর, যাকে নিয়ে এই প্রাসাদ গড়ে দেব, যার লেখা যে অপূর্ব মনোমুগ্ধকর যে লেখাটি এতক্ষণ তমালের কণ্ঠে আমরা শুনলাম বা আপনারাও শুনলেন, আমরা এখন আপনাদের সামনে উপস্থিত করব সেই কাব্যময় ব্যক্তিত্বকে, যিনি রসায়ন শাস্ত্রের সুপণ্ডিত, সুগবেষক, অর্থাৎ বিভিন্ন পদার্থের মেলবন্ধন ঘটিয়ে নতুন পদার্থ আবিষ্কার করার কাজে নিযুক্ত। ঠিক তেমনি অপরদিকে বিভিন্ন শব্দের সঙ্গে শব্দকে মিশ্রিত করে সাহিত্যের রসায়নে সৃষ্টি করে চলেছেন নতুন নতুন কবিতা। কবি সোহম চক্রবর্তী আজকে আমাদের বিশেষ অতিথি। সুদূর আমেরিকা থেকে আজ আমাদের সঙ্গে আছেন। একাধারে রসায়ন শাস্ত্রের গবেষক, অপরদিকে তার কলমের আঁচড়ে সৃষ্টি হয়ে চলেছে নতুন নতুন কবিতা। সোহম, তোমাকে আমাদের অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ, স্বাগত জানাই। অনেক ধন্যবাদ। প্রথমেই হ্যাঁ, এমন একটা সারপ্রাইজ পেলাম যে একদম অন্যরকম শুরু হলো। আজ তোমার সাথে আমরা কথা বলবো, তোমার কথা শুনবো এবং অবশ্যই তোমার কবিতা শুনবো, অবশ্যই। আচ্ছা, এবার দ্বিতীয়তে বলি, আমাদের সঙ্গে আরেকজন গুণী শিল্পী রয়েছেন, তাকে এবার আপনাদের সামনে পরিচিত করাবো। আবৃত্তি সর্বশাস্ত্রাণাং বোধাদপি গরীয়সী। যে কোনো কবিতা প্রথমে পড়ে তাকে জানতে হবে, আত্মস্থ করতে হবে, তবেই বোধ থেকে সেই কবিতা উচ্চারিত হয়ে পরিণত হবে আবৃত্তিতে। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন এমন একজন গুণী প্রশিক্ষক বাচিক শিল্পী, সুদূর রানীগঞ্জ থেকে, শ্রী স্বরূপ গোস্বামী, যিনি আবৃত্তির বাগানে ছোট ছোট কুড়িগুলোকে ফুল হয়ে ফুটিয়ে তোলার নিরলস সাধনায় রত। স্বরূপদা, তোমাকে আজকে আমাদের এই সান্ধ্য অধিবেশনে স্বাগত জানাই। তোমার আবৃত্তি তো শুনবোই, সেই সঙ্গে একদম সেই সঙ্গে শুনবো তোমার আবৃত্তি। এই আয়োজনের জন্য অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। একদম একদম। আর তোমার আবৃত্তি চর্চার কথা শুনবো, তোমার আবৃত্তি প্রশিক্ষণের কথা শুনবো। আর আমরা আমাদের পেজে তোমাদের দুজনকে পেয়েই কিন্তু আমরা সমৃদ্ধ হব, আশা করি দর্শক বন্ধুরাও সমৃদ্ধ হবেন। তো প্রথমেই আসবো সোহমের কাছে। আচ্ছা সোহম, সামনেই পুজো, তুমি সুদূর আমেরিকাতে বসে আছো, তো
তোমার লেখা থেকে একটু পড়ি। পুজো একটা মন কেমনের হাওয়া, অলৌকিক চন্দনে মেশা শিউলির মধুবুক পরশানো হাওয়া। পুজো যেন একা একা বেজে চলা গান, ফিরে ফিরে আসা এক অমোঘ ধ্রুপপদ। পুজো যেন কবেকার ফেলে আসা করি ও কমল, কে যেন আসছে ভেবে আজও দাঁড়িয়ে আছি। সোহমের লেখা পুজোর অনুভূতি। সোহম, পুজোতে কি এবার আমেরিকাতেই কাটবে? হ্যাঁ, সেরকমই তো, সবে তো এলাম, এখনো আর তাহলে কি বলবো, আমেরিকায় বসে কি একটা শিকড়ের টান অনুভব করছো বাংলার প্রতি? ভীষণভাবেই। আর যেরকম একদম প্রথম আসা তো এত দূর, হ্যাঁ, আর আমার ক্ষেত্রে পিছুটান ভীষণ বড় ভাবে কাজ করে। সেক্ষেত্রে প্রতি মুহূর্তেই তো অনুভব হচ্ছে, এবং সেটা নানান রঙে, নানান রূপে, নানানভাবে অনুভূত হতেই থাকবে। আচ্ছা, অন্যান্য সমস্ত কথায় যাওয়ার আগে আপনাদের অনেক ধন্যবাদ জানাই আমাকে এই পেজে, এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য, এবং এত সুন্দর একটা উপহার দিয়ে শুরু হলো। আমি অত্যন্তই আপ্লুত। স্বরূপ বাবুকে, আপনাদের দুজনকেই আমি আমার প্রণাম জানাই, দর্শকদের আমার প্রণাম জানাই। এবং অন্যান্য সমস্ত কথায় যাওয়ার আগে আমার মনে হয় একবার আমি বলে রাখি, সেটা হচ্ছে আজকে 19শে সেপ্টেম্বর, দুদেশেই এখন আজকে কিন্তু বিশিষ্ট এবং কি বলবো স্বনামধন্য প্রখ্যাত গবেষক, বাংলা সাহিত্যের সংস্কৃতির একজন মহীরুহ প্রতিম মানুষ, প্রণম্য শ্রী সুধীর চক্রবর্তীর জন্মদিন। সেজন্য আমরা সকলেই তাকে হারিয়েছি। 1 বছর হয়নি এখনো, গত বছরের 15ই ডিসেম্বর। এখনো বিশ্বাসই হয় না যে তাকে আমরা হারিয়েছি, এবং হারাইনি বটেই। তিনি আছেন, তার সাহিত্যে চির অমর হয়ে আছেন আমাদের কাছে। একদম তার, আমার মনে হয় যে আজকে এখানে এপারে ওপারে যতজনই আছি সকলেই সুধীর বাবুর স্যারের পায়ে আমাদের আভূমি প্রণাম জানিয়ে আমাদের এই আলোচনা আজকের অনুষ্ঠান শুরু করছি। হ্যাঁ, ওনার মতো একজন বিশিষ্ট ব্যক্তিকে আমরাও শ্রদ্ধা জানাতে পেরে আজকের দিনে আমরাও খুব আপ্লুত হলাম আপনার সাথে। স্বরূপ দা, তোমার কাছে আসছি। দাদা ভাই, কেমন লাগছে আমাদের অনুষ্ঠানে এসে? খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা স্বরূপ ভাই, আপনাকে একটা জিনিস আমি জিজ্ঞেস করি। প্রথম কথা, আপনার আবৃত্তি শুনবো আগে, তারপরে তো সোহমের কবিতাও শুনবো আমরা। বলছি যেটা হলো যে ধরুন একটা কবিতা, সেটা তো ধরুন আমরা খুব প্রচলিত কবিতা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, সেই কবিতাটাই ধরুন মনে করুন অনেকেই বড় বড় আবৃত্তি শিল্পীরা করেছেন। উৎপল কুণ্ডুর, আপনি তো উৎপল কুণ্ডুর কাছে শিখেছেন এবং নিশ্চয়ই তার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছেন। আমরা আজকে জানবো আপনার কাছ থেকে সেগুলো। উনি বলেছেন যে একটা কবিতাকে যদি একই রকম ভাবে পড়া হয় তবে সেটা কখনো শিল্পর পর্যায়ে পৌঁছতে পারে না। সেক্ষেত্রে যখন একটা কবিতা বড় বড় শিল্পীরা পড়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেটাকে ডিফারেন্ট করবেন কিভাবে? আপনি কি সবারটা শুনে ডিফারেন্ট করবেন, বা আপনি কি আপনার মতোই পড়বেন, পড়ে নিজের বোধ থেকে সেই কবিতাটাকে বলবেন, তাতে যার সাথে যার মিলে গেল সেটা সেইভাবে করবেন? কিভাবে আপনি এটাকে রিপ্রেজেন্ট করবেন? কবিতা তো বোধের শিল্প, জীবন বোধের শিল্প আর কি। বোধের, এটা বোধ থেকে আসে। আমি আমার মতো করে বলাটাই যেন মানে বলতে পারি, এবং সহজ করে মানুষের সঙ্গে যে একটা যোগাযোগ তৈরি হতে পারে, মানে আমি কি বলতে চাইছি এবং যারা শুনছেন তাদের এই যোগাযোগটা যেন একটা সঠিক জায়গাতে যায় আর কি। অর্থটা যেন মানে পাল্টে না যায়, তিনি বলতে চাইছেন যেভাবে বলতে যাচ্ছেন, তাতে যেখানে যদি কারোর সাথে কারো মিলেও যায়, কিন্তু কোথাও কোথাও যদি মিলে যেতেই পারে। আমি আমার মতোই পড়বো, এবার সেটা যদি কারোর সাথে কারো মিলেই যেতে পারে, কারণ একটা কবিতা তো অনেকেই পড়তে পারে সেরকম ভাবে। ঠিক আছে, আপনার একটা কবিতা প্রথমে আপনাকে প্রত্যেক দিনই, আজকে যে কবিতাটা পড়লাম আবার কালকে আমি আরেক রকম পড়ব, পরের দিন আরেক রকম ভাবে পড়ব। পাল্টাতে থাকছে। এটাই তো গবেষণা, আবৃত্তি চর্চার যে দিক। সময়ের সঙ্গে সঙ্গে শব্দ উচ্চারণ সমস্ত বদলে যাচ্ছে আর কি। স্বরূপ দা, আমি যেটুকু জানি যে
রবীন্দ্রনাথের এক গায়েটা আমরা যেরকম ভাবে প্রচলিত মানে ভাবে শুনেছি বা শুনে থাকি, হ্যাঁ। তোমার কণ্ঠে একটু অন্যরকম ভাবে তুমি চেষ্টা করেছো সবার মানে আচ্ছা। একটা ঘরানা থেকে হ্যাঁ। বেরিয়ে গিয়ে। আমার তো আমার খুব শুনতে ইচ্ছা করছে, দর্শক আমি আমার বন্ধুদের মতো কাছেও করে যদি দাও। একদম আমার মতো করে আমি একটু শোনাই আর কি, একদম একদম যে মনে হয় যে যেন এটা আমার, ওই আমার শব্দগুলো আমার, একদম সেই সেই হ্যাঁ মুহূর্তটা আমার। হ্যাঁ একদম এত যার কবিতা দিয়ে প্রথম শুরু হয় তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মানে প্রত্যেকটা রবীন্দ্রনাথ ঠাকুর, মুহূর্তে আপনি অবশ্যই। মানে একদম সবকিছুতে সুখ দুঃখ আনন্দ সবকিছুতে আছেন। তো একটি হুম। খুব পরিচিত কবিতা, সকলেই জানেন, সকলেই করেন। আমার খুব খুব প্রিয় কবিতা একটি। আমি একটু শোনাই এক গায়ে। হ্যাঁ ঠিক আছে, শোনান। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গাই যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, ফুলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের ৫ জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়াই বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর জাক। তাদের ঘাটের পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের ৫ জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছুটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের ৫ জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। বাহ বাহ, বাহ। অসাধারণ। এই কবিতাটা আমরা একটু ছন্দ করে পড়তাম আর কি, আপনি ছন্দটাকে একটু কেটে দিয়ে কবিতার ভাবটাকে প্রাধান্য দিয়েছেন। ভালো লেগেছে, কবিতাটা খুব সুন্দর হয়েছে, অসাধারণ। খুব সুন্দর। একটু এবার সোহমের কাছে আসবো। সোহম, লেখালেখির প্যাশন কি খুব ছোট থেকেই, মানে শুরুটা কোথায়? হ্যাঁ, লেখালেখির ক্ষেত্রে বলতে গেলে একেবারে ছোট থেকেই মানে কিছু তো তখন সেটাকে লেখা বলা যায় না, কিছু লেখার চেষ্টা আর কি। আসলে আমার বাড়িতে হচ্ছে একটা সংস্কৃতির পরিমণ্ডল তো অবশ্যই ছিল, যেরকম আমাদের সময় অন্তত, আমি এখন অনেকটা খুব দ্রুত বদলে গেছে, কিন্তু আমাদের ছোটবেলাতেও অন্তত একটা বাড়ির সংস্কৃতির একটা জায়গা ছিল বিভিন্ন বাড়িতে। সেরকম আমার দিদাকে আমি দেখেছি, আমি মানে মামার বাড়িটাই আমার বাড়ি আসলে মায়ের কর্মসূত্রে, আর বাবা কলকাতায় কর্মরত। সে কারণে মামার বাড়িতে মামা মামি দিদা আমি আর সপ্তাহান্তে বাবা, এই রকমই আমার বাড়ি। এখন দিদাকে আমি ছোটবেলা থেকে দেখেছি অত্যন্ত তন্নিষ্ঠ পাঠিকা হিসাবে, মানে ওই বয়সেও ৮৮ বছর বেঁচে ছিলেন দিদা। সেই যে পরিমাণ তিনি পড়তেন সে পরিমাণ হয়তো আমরা আর কেউই পড়াশোনা করিনি আর কি। বাবা কলেজ জীবনে নাটক লিখেছেন, নাটক করেছেন, মা সাহিত্যের শিক্ষিকা, এবং মামা মামি সকলে মিলে আমার ছোটবেলায় যেমন দিন শুরু হয়েছে আমি ঘুম ভেঙে শুনেছি রেডিও বাজছে, সেই বন্দে মাতরম সুরটা দিয়ে আমার দিন শুরু হয়েছে, এরকম একটা ব্যাপার। আর আমার দাদু, তাকে আমি দেখিনি আর কি জন্মের পর, কিন্তু আমার দাদুর প্রচুর লেখা আছে আমার বাড়িতে, যেগুলো হয়তো প্রকাশ পায়নি। আমার খুব ইচ্ছা আছে সেগুলো ভবিষ্যতে প্রকাশ করার। এখন এইরকম একটা জায়গায় তার পরবর্তী কথাটা হচ্ছে আমার সমস্ত জীবনই প্রায় বলতে গেলে
খুব একার জীবন এবং খুব ব্যক্তি কেন্দ্রিক জীবন আর কি, মানে সেই ছোটবেলা থেকে। এখন ছোটবেলা থেকে বহু কিছু বলতে চাই, কিন্তু বলতে পারি না, এবং সে কারণে সেগুলো লিখি। এইভাবেই হচ্ছে লিখতে লিখতে তার মধ্যে ঢুকে পড়েছে গান, এবং যার কবিতা দিয়ে শুরু করলাম তার গান ঢুকে পড়ে তছনছ করে দিয়েছে। এরকম সবকিছু মিলিয়ে হচ্ছে লিখতে চেষ্টা করা। এবং সেক্ষেত্রে ছোটবেলায় যেমন 6 বছর বয়সে ক্লাস 1-এ পড়তাম, তখন একটা পাড়ার ক্লাব থেকে পুজো পত্রিকায় আমার একটা ওই লেখার মতো কিছু, ওটা লেখা নয় কিন্তু হচ্ছে সেটা প্রকাশ করে দিল। সেইখান থেকেই আর কি নিজের মনে লিখতে লিখতে তারপরে আদৌ এক একটাও কবিতা হয় কিনা তারও কোনো ঠিক নেই, কিন্তু লিখতে চেষ্টা করে যাচ্ছি আর কি, নিজের জন্যই। মানে একটা সংস্কৃতিটা একটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কিছুটা, সংস্কৃতি পরিমণ্ডলে সেটা এটাই তৈরি নিশ্চয়ই। করে এবং দিয়েছে একদম। আরো একটা কথা অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে আমি এই কৃষ্ণনগর শহরটায় না জন্মালে বোধহয় এক কলমও লিখতে পারতাম না, কারণ এই কৃষ্ণনগর শহর রবার্ট ব্রাউনিং তোমরা বলেছিলেন। দুজনেই কিন্তু কৃষ্ণনগরের। এটা তো শুরুতেই কথা হচ্ছিল ব্যাক স্টেজে। রবার্ট ব্রাউনিং বলেছিলেন শহরের আত্মা নাকি লেখকের ওপর ভর করে। এটা একদম। এটা আমার ক্ষেত্রে অন্তত ভীষণই সত্যি, কারণ আমি যেরকম মানে যাদের দেখছি চোখের সামনে, এবং এই শহরটার যে উত্তরাধিকার 18 শতকের সাংস্কৃতিক রাজধানী বাংলার, সেইখান থেকে যে উত্তরাধিকার চলছে, এবং আমার শহরে সিরিয়াস সংস্কৃতির যে চর্চা, সেটা আমি যখন একটু 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 করে লিখতে থাকি, তখন যে প্রতিনিয়ত ঠিক হতে হবে এবং হচ্ছে সঠিক পথে লিখতে হবে, এই যে দিক নির্দেশ এবং অতুলনীয় ভালোবাসা যে আমি আমার শহরের থেকে পেয়েছি, শহরের সকলের থেকে পেয়েছি, সংস্কৃতি জগতের থেকে, এবং এমন এমন মানুষকে সামনে দেখেছি। সুধীর বাবুর কথা দিয়ে শুরু হলো, মানে একটা একজন সাক্ষাৎ সুধীর চক্রবর্তীকে আমি চোখের সামনে দেখেছি, এবং একজন সাক্ষাৎ তমাল বন্দ্যোপাধ্যায়কে আমি চোখের সামনে দেখছি, তার স্নেহ পাচ্ছি। সেরকম দেবদাস আচার্য, স্বপন বরণ আচার্য, সৈকত কুণ্ডু, এই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। এখন এই সকলের যে স্নেহটা আমি পেয়েছি, এইটাই আমাকে ধীরে ধীরে, যেটুকু যদি এক কলমও লিখে থাকতে পারি সবটার মিশেলে। একদম। কৃষ্ণনগর তো খুব মানে কৃষ্ণনগর থেকেই সুশান্ত বাবু বলছেন যে অঞ্জনা নদীর পাড়ে আমার বাড়ি, সেখানে বসে সৌরভ বাবুর আবৃত্তিতে আমি মুগ্ধ। আমাদের এখানে কমেন্টস আসছে। পীযূষ মান্নাও বলেছেন অসাধারণ হচ্ছে, দারুণ। সুমন মুখার্জি লিখেছেন সৌরভ বাবু ভালো লাগলো। রাহাত মামুন লিখেছেন অসাধারণ। মনিকা সোম লিখছেন সকল শিল্পীদের জন্য একরাশ শুভেচ্ছা। সুশান্ত বাবু লিখেন সব গুণী বাচিক শিল্পী ও সঞ্চালিকাকে আমার অনেক শুভেচ্ছা। আচ্ছা, সোহমের কাছে আসবে। সোহম, একটা কিছু শোনাও তোমার লেখা, কবির কণ্ঠে কবির লেখা শোনার একটা ইমেজ, মানে একটা আলাদা। আমরা বাচিক শিল্পীরা তো কবি খুঁজে বেড়াই, কি স্বরূপদা? কবি খুঁজে বেড়ায়। ছাড়বো না এরপর কবিতা পাঠাতে হবে। নিশ্চয়ই, সে তো আমার সৌভাগ্য। বাচিক শিল্পের জায়গাটা অনেকটা বড়, কারণ বাচিক শিল্প আবৃত্তি তো একটা স্বরকে বহুস্বরে পৌঁছে দেয়, এবং একটা স্বরকে ধারণ করে নিজের বোধ দিয়ে, নিজের যাপন দিয়ে, জাগরণ দিয়ে। সে কারণে বোধহয় সেই ধারণটাই, সেই ধারণের প্রস্তুতিটা একটা বিশাল ব্যাপার। সেক্ষেত্রে একটা কবিতা লেখা যখন হয়, তার থেকেও একদম হয়তো পরিবর্তিত হয়ে যায় যখন সেটা বহুস্বরে পৌঁছায়। আমি এই আজকে অন্তত এই স্যারের জন্মদিনে আমি এই কবিতাটা ছাড়া অন্য কোনো কবিতা দিয়ে শুরু করতে পারছি না। এইটা আমি স্যার চলে যাওয়ার দিনে, সুধীরবাবু চলে যাওয়ার দিনে লিখেছিলাম। লেখাটির নাম অজর মহিরুহ। হয়তো কোনো অজর মহিরুহ শীতল ছায়া বিছিয়ে দেয় দূরে, যে পথখানি গভীর ও নির্জনে বাঁক নিয়েছে পদাবলীর সুরে, গুহ্য সে পথ আদিম লোকায়ত। আজ্ঞাচক্রে রবিকরের রেখা, গানের লীলার সেই কিনারে আমি রেখে যাচ্ছি আজীবনের লেখা।
রেখে যাচ্ছি স্বজন লোকালয়ে বাউল ফকির জনপদের কথা। শোক যেখানে স্তব্ধ হয়ে আসে, সেখান থেকে আমার নীরবতা মৃত্যু হয়ে কান্না হয়ে ছোটে। খররোদের ডানায় পুড়ে পুড়ে হয়তো কোনো অজর মহিরুহ তখন ছায়া বিছিয়ে দেয় দূরে। সেই ছায়াটি আশীর্বাদী হাতে মহাকালের বুকের মাঝে স্থানু। জীবন যখন ধ্রুবপদের দ্যুতি, মৃত্যু সে তো নেহাত নতজানু। অসাধারণ, অসাধারণ অসাধারণ অসাধারণ। আমরা সমৃদ্ধ হলাম এত সুন্দর একটা কবিতা পেয়ে। আচ্ছা, এবার একটু স্বরূপ বাবুর কাছে যাচ্ছি। স্বরূপদা, বলছি যে ধরুন একটা আমরা যাদেরকে খুব আমরা আবৃত্তি শিল্পীরা যাদেরকে খুব প্রণম্য শিল্পী হিসাবে ধরে থাকি বা তাদেরকে স্মরণ করে থাকি, সেই অর্থে তারা কিন্তু তেমন বিখ্যাত শিল্পী নন। মানে তারা জনগণের কাছে তেমন ভাবে কিন্তু খুব বেশি পৌঁছতে পারেনি। পৌঁছাতে পারেননি। কিন্তু আবার দেখা যাচ্ছে এমন এমন কিছু আবৃত্তি শিল্পী আছেন যারা তাদের জনগণের কাছে তাদের বিরাট তাদের চাহিদা রয়েছে, তাদের প্রচুর প্রচার রয়েছে। ফলে এই দুটো জায়গা কিন্তু আমরা লক্ষ্য করি। তাহলে কি আমরা বলতে পারি যে আবৃত্তি শিল্প কি গানের মতো দুটো ভাগে ভাগ হয়ে গেল? একটা হচ্ছে জনগণের কাছে গ্রহণযোগ্য, আর একটা ধ্রুপদী শিল্প। যদি তাই হয়, তাহলে আপনি তো একজন খুব পেশাদার এবং এইটাই আপনার পেশা, আবৃত্তি শিল্পটা। তাহলে আপনি জনগণের কাছে যদি পৌঁছতে না পারেন, এই পেশা নিয়ে কিভাবে আপনি এগোতে পারবেন? এই বিষয়টাকে আপনি কিভাবে কোঅর্ডিনেট করবেন যে আমি আবৃত্তি শিল্পটাকে কিভাবে তুলে ধরবো? এক জনমুখী আবৃত্তি শিল্প ভাবে হিসাবে তুলে ধরবো, না আমি ধ্রুপদী শিল্প হিসাবে তুলে ধরবো? ধ্রুপদী হলে সেটা নিজের চর্চার ক্ষেত্রে ঠিক আছে, আমি একটা অন্য কোনো পেশার সাথে যুক্ত আছি, কিন্তু আবৃত্তি শিল্পটা আমার কাছে সেকেন্ডারি। কিন্তু যদি আমাকে সেই শিল্পটাকে নিয়ে যদি পেশা হিসাবে আমাকে এগোতে হয়, তাহলে তো আমাকে অবশ্যই জনমুখী হতেই হবে। তাহলে এই দুটোকে আমি কোঅর্ডিনেট করব কি করে? একদম একদম। সেই জায়গাটা আপনি কিভাবে আপনার ছাত্রছাত্রীদেরকে পরিচালিত করেন, বা আপনি নিজে হ্যাঁ, কিভাবে আমি এই তো কাজ জায়গাটাকে করছি। মেনটেন আমি করেন? আমি তো ছাত্রছাত্রী নিয়ে বহুদিন ধরে কাজ করছি, প্রায় 15-16 বছর ধরে কাজ করছি। সব থেকে একটা বিষয় যে যখন তাদেরকে খুব মানে ছোট্ট থেকে একদম আমাদের যেভাবে আমরা চর্চা করে এসেছি স্যারের কাছে, উৎপল স্যার, সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, ওনার কাছেও আমার শিক্ষা বেশ কয়েক বছর, সৌমিত্র বন্দ্যোপাধ্যায় এবং উৎপল স্যারের কাছে। তো এই ওনাদের যে চর্চা, ওনাদের যে শেখানোর পদ্ধতি, আমি এটা অন্য কোথাও মেলাতে পারি না। মানে ওনাদের যে ইয়েটা, সেই চর্চাটাকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের, এই এই আগামী প্রজন্মের জন্য। কিন্তু একটা সময় খুব কষ্ট হয়। ঠিক বাবা মারা কি করেন, ঠিক একটু উঁচু ক্লাসের দিকে যখনই যাচ্ছে, ক্লাস 7, 8, 9, 10, 7, 8 এর দিকে যাচ্ছেন, তখনই আচ্ছা, একটু না একটু আর ইন্টারাপ্ট হচ্ছে করলাম, না। একটু ডান দিকে চেপে বসুন। মানে আপনি আপনার দিকটা বা দিকে, আপনার একটু সাইড কেটে যাচ্ছে। না 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 না, উল্টো দিকে, এদিকে 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 এদিকে, এদিকে চাপে বসতে, আর উল্টো দিকে। বাদিকে বাদিকে হ্যাঁ, বাদিকে, এই হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে ওকে, ঠিক আছে, এবার বসুন। একদম ঠিক আছে। তো এটা খুব কষ্ট হয় তখন, মানে একজনকে তৈরি করে ছোট থেকে একদম যখন তৈরি করা হয়, তখন সেই ক্ষেত্রে যখন ছেড়ে চলে যাচ্ছে, খুব কষ্ট হয় তখন। আর মানে মানুষের কাছে তো পৌঁছতেই হবে, কবিতাকে যেভাবেই হোক, যেভাবে নিয়ে হোক, আহ, বিভিন্ন রকম কাজের মাধ্যমে, আহ, অনুষ্ঠানের মধ্য দিয়ে। তবে এই 2 বছর তো আমরা একেবারেই ঘরবন্দি, মানে একদম সবাই আমরা একটা অন্যরকম পরিস্থিতির মধ্যে আমরা দিয়ে যাচ্ছি আর কি। মানে আজকেও মানে যে এখনো আসছে না, ক্লাসে আসছে না সবাই ঠিক মতো। কেন একটা 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 ভয় হচ্ছে মনের মধ্যে যে কি হবে আগামী দিন কি হবে। কিন্তু কিছুই হবে না, কবিতা বেঁচে থাকবে, এবং মানুষের মধ্যেই বেঁচে থাকবে। হুম, একদম। একদম। আর সোহম, তোমাকে বলি, এই কবিতাকে নিয়ে কতটা আশার আলো তুমি দেখো? কবিতাকে নিয়ে শুধু আশার আলো নয়, মানে কবিতার ধাত্রের উপর বেঁচে থাকি বলেই তো ক্রমাগত লিখি। এবং মানে কবিতার সাথেই ঘর গেরস্থালি জীবন যাপন। একদম তাই। সেক্ষেত্রে আরেকটু যেটা একটু ট্যানজিবল অর্থে যদি বলতে হয়, মানে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল, সেটা
বলতে গেলে যে আমি ব্যক্তিগত জায়গা থেকে বেরিয়ে মানে বাংলা কবিতার যদি পাঠকের কথা বলি, কারণ বাংলা কবিতার লেখার ধারার কথা তো বলাই বাহুল্য। সেটা যে পরিমাণ সমৃদ্ধ এবং যে পরিমাণ যে ধারা স্রোত চলেছে বাংলা কবিতায় এবং বহমান রয়েছে, সেটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। কিন্তু বাংলা কবিতার পাঠকের ক্ষেত্রে আমার মনে হয় কবিতার পাঠক বা কবিতার একটা কথা হয়তো একটু অন্যরকম শোনাবে, কিন্তু এটা খুব সত্যি কথা, ভোক্তা মানে কনজিউমার। সেক্ষেত্রে কবিতার ভোক্তা বা কনজিউমার বা পাঠক যাই বলি, শ্রোতা, সেটা চিরকালই একটা সীমিত অংশ। কিন্তু আমরা যুগে যুগেই মনে করি যে বাংলা সাহিত্যেরই পাঠক ভোক্তা কমে যাচ্ছে। এটা বহু বছর আগেও এই আলোচনাটা হয়েছে, এখনো এই আলোচনাটা হচ্ছে। আবার একই সাথে আমার যেটা এই সময়ে লেখালেখি করতে গিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে যে এই সময়ে কিন্তু আমার মনে হয় বাংলা কবিতা এবং তার এই যে পাঠক লেখক, সেটা হয়তো একটা সীমিত অংশের মধ্যেই রয়েছে, কিন্তু তার মধ্যে একটা কিন্তু প্রবল জাগরণেরও দিক দেখা যাচ্ছে। কারণ কবিতা পৌঁছচ্ছে এখন অনেক বেশি মানুষের কাছে। তার অনেক প্রোজ অ্যান্ড কনস যাকে বলে, সে নানান ভাবেই আছে, সব সেটা একটা ভিন্ন আচ্ছা, আলোচনা। এই ক্ষেত্রে বলি বাচিক শিল্পীদের অবদানটা কতখানি তাতে এই বাচিক কবিতাকে যে শিল্পীদের অবদান অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ ব্যাপারটা তো শুধু জনপ্রিয়করণের বিষয় নয়, এই যে একটা একক স্বর থেকে বহুস্বরে পৌঁছে দেওয়ার যে একটা একদম অসম্ভব দুরূহ কাজ, এবং যার জন্য সারা জীবনের সাধনাও কম পড়ে, সেইটা বাচিক শিল্পীরা করছেন। এবং এমন এক একখানি কাজ হচ্ছে, আমি নিজেই তার সাক্ষী রয়েছি, অন্তত আমার শহরের কথা আবারও আসবে, যেখানে নানান ধরনের এক্সপেরিমেন্ট, নানান ধরনের নিরীক্ষা হয়ে চলেছে। এবং এই এই যে ভাঙা গড়া নিরীক্ষা, এর মধ্যেই তো কবিতা বেড়ে চলবে, মানুষের কাছে পৌঁছে চলবে। সে কারণে আমি একেবারেই নিরাশার দিক থেকে দেখতে রাজি নই। মানে কবি একজন বলেছিলেন না, ওই পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রইবো কবিতা, মানে এটাই হচ্ছে একদম শেষ আর কি, যে আমাদের অন্তত বাচিক শিল্পী এবং কবিদের ক্ষেত্রে সত্য। অবশ্যই অবশ্যই। এবং এমন অনেক মানুষ আছেন যারা নিভৃতি থেকে কবিতা শুনে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন। একদম একদম। এই রবীন্দ্রনাথের কথা আছে না, একাকী গায়কের নহে তো গান গাহিতে হবে দুইজনে। আমরা যদি প্রকৃত শ্রোতা না পাই, সে শ্রোতা যদি আমাদের সাথে একসাথে কণ্ঠ মিলিয়ে উচ্চারণ না করেন মনে মনে, তাহলে আমাদের বাচিক শিল্পীরা ব্যর্থ। কি স্বরূপদা, ঠিক বললাম? একদম একদম সহমত। আচ্ছা বেশ, স্বরূপদার কাছে আসবো। যদি কখনো দেখা হয়, যদি কখনো দেখা হয়, হারিয়ে যাওয়ার কথা বলো না, সব কথা বলো, অনুরোধ শুধু শেষ কথা বলো না। আমরা কেউ শেষ কথা বলবো না, কারণ আমরা কবিতার ছন্দে বাঁচি। আমরা যারা কবিতাকে আঁকড়ে ধরে বাঁচি, তারা তো নতুন ভাবে নতুন কোনো সৃষ্টির আনন্দে এভাবেই আমরা বেঁচে থাকতে চাই। স্বরূপদা এবার কি শোনাবে আমাদের? যেহেতু কবিতা নিয়ে আলোচনা, তো একটি জয়দীপ চট্টোপাধ্যায়ের আমার একটি লেখা, ভীষণ পছন্দের লেখা, তো সেই লেখাটি নামটাই কবিতা, কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের। শোনান। কবিতা আমার শীতের সূর্য স্নান, কবিতা আমার প্রশান্তি মাখা দিন, কবিতা আমার গধূলির রামধনু, কবিতা আমার দিনাবসানের গান, কবিতা আমার হৃদয়ের চেনা মুখ, কবিতা আমার বিরহ রাতের সখা, কবিতা আমার সংগ্রামী রাইফেল, কবিতা আমার সৃষ্টির সামগান, কবিতা আমার ২১-১৯ গাথা, কবিতা আমার অমর চর্যাপদ, কবিতা আমার মায়ের নকশি কাঁথা, কবিতা আমার আশ্রয় বাতিঘর, কবিতা আমার শব্দের নামাবলী, কবিতা আমার শঙ্খ আজান ভোর,
কবিতা আমার স্বপ্নের জল ছবি, কবিতা আমার স্বপ্নের জল ছবি। অসাধারণ, বাহ বাহ, খুব সুন্দর, অসাধারণ। দারুণ হলো, খুব সুন্দর। কবিতাকে এর থেকে বড় মানে ভাবে তুলে ধরা আর বোধহয় কোনো ভাষায় থাকতে পারে না। একদম। আচ্ছা, এইবারে আমি সোহমের কাছে যাচ্ছি একটুখানি। সোহমের একটা কবিতা আমি পড়েছিলাম ফেসবুকে, আমার খুব ভালো লেগেছিল কবিতাটা, আমি একটুখানি পড়বো। আমরা কিন্তু সোহমের লেখর মানে নিয়মিত পাঠক পাঠিকা এবং অনেক রীতিমতো ভক্ত। তো সোহম একটা, সোহমের মধ্যে মানে যে জিনিসটা দেখেছি এখানে কবিতা থেকে আমি একটু তুলে তারপরে বলছি কবিতাটাকে। যে ঘরটায় এখন ঘরে ফিরে যায়, কবিতাটার নাম ছিল ঘরে ফিরে যায়, সোহম চক্রবর্তী। অনেকটা দীর্ঘ কবিতা, আমি একটু অল্প করে পড়ে তারপর একটু যাবো, তারপর সোহমের কাছ থেকে এই ধরনের আরেকটা কবিতা শুনবো। আচ্ছা। যে ঘরটায় এখন দিনের প্রায় সমস্তটা সময় বলতে গেলে একা একাই কেটে যাচ্ছে আমার, সেই ঘরে আমার একটা আস্ত স্কুল ছিল। শেষ দুপুরের রোদে লিচু গাছের পাতায় পাতায় দোল খেয়ে জানালার শিকে ঝাঁপিয়ে পড়তেই যত সব ছায়ার নকশা আঁকা হয়ে যেত বিছানায়। তারা ছিল আমার সমস্ত অবাধ্য দামাল ছাত্র, আর আমি ছিলাম তাদের কঠিন কঠিন প্রশ্ন ধরা বদরাগী হেডমাস্টার মশাই। এটা সেই সময়কার কথা, যখন তুমুল ঝড়ঝড়ের রাতে কি একটা গোপন আনন্দের চিৎকারে বাদল বাউল বাজায় বাজায় রে গাইতে গাইতে ছুটে বেড়াতাম এ ঘর ও ঘর। তারপর কারেন্ট চলে গেলে দপদপে ক্ষীণ হ্যারিকেন শিখাটা থেকে চোখ সরাতে সত্য ঘুমিয়ে পড়া দিদার আঁচলে লুকিয়ে রাখতাম মুখ। আম পড়ার ধূপ ধূপ শব্দে মনে পড়ে যেত সেই গল্প হলেও সত্যি ব্রহ্মদত্তি বুড়োর ইয়া বড় পায়ের আওয়াজ। এ কথা সে সময়কার, যখন ভোর ভোর ছেয়ে যাওয়া বাবাদের ট্রেন রিক্সার ঢেউ শেষে দাঁড়িয়ে থাকা মায়েদের স্কুল, দিদাতের সেলাই মেশিনে লাল নীল ববিনের সুতো, এক চিলতে সংসারময় ছিটিয়ে থাকা মামা মামি সারাদিনের কাজ। এইসবের মধ্যেই আমার দুমুঠো ভর্তি করে রাখা ছিল একলা ঘরের একলা যত দুপুর বেলা। আমি একটুখানি পড়লাম কবিতাটা। সোহম, তাহলে এবার একটু তুমি কবিতা বলতে প্রশ্ন করবে। ব্যাপারটা হচ্ছে এই কবিতাটার মধ্য থেকে আমি দেখতে পাচ্ছি যে তোমার একটা পারিবারিক ভাবে একটা খুব বন্ধন ছিল, যে বন্ধনটা আবার, এবং সেটা অনুভূতি, এই অনুভূতি না থাকলে এই বন্ধন, এই ভাবনা চিন্তার জায়গাটা তৈরি হয় না। আবার আরেক দিকে তুমি বিজ্ঞানের একজন ছাত্র, যেখানে কেমিস্ট্রির জটিল জটিল ইকুয়েশন নিয়ে তুমি চর্চা করতে হয় তোমাকে। আমি এখনকার ছেলে মেয়েদের মধ্যে দেখেছি, আমার তোমাকে এটার জন্য আমার খুব আগ্রহ হয়েছে, এই জন্যই তোমাকে ডাকবো। ইদানিং কালে ছেলে মেয়েদের মধ্যে দেখি এই অনুভূতিটার খুব অভাব। তারা শিক্ষাকে এত বেশি প্রাধান্য দেয়, ইকোনমিক্যাল শিক্ষা, অর্থনৈতিক শিক্ষাকে, যে নিজেকে বড় করে তোলবার জন্য, ফলে এই অনুভূতির জায়গাটা তাদের মধ্যে থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তাহলে এই যে দুটো জায়গাকে তুমি কি সুন্দরভাবে মেনটেন করে চলেছো, যেটা আমাকে খুব ভীষণভাবে অনুপ্রাণিত করে। আজকের এই সময়কার ছেলেদের মেয়েদেরকে যদি এই বিষয়টা নিয়ে একটু তুমি তুলে ধরো, আমার মনে হয় খুব ভালো, এবং এরকম একটা কবিতা তুমি আমাকে শোনাবে, এটা বলার পরে তারপর শোনাবে। না, এইটা এ সম্পর্কে বলার জন্য আমি খুবই নগণ্য মানুষ, কিন্তু আমি আমার মতন করে আসলে আমার অনুভূতি প্রবণতা বলি, সেটা তো মানে কি বলবো, আলাদাভাবে তৈরি হয় না, সেটা তো মানে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে আহ বুঝতে থাকি ধীরে ধীরে। এবং এর একটা ভার রয়েছে, মানে এর একটা খুব দুঃসহ ভার রয়েছে এই অনুভূতি প্রবণতা। এবং প্রতিটা দিনের, এবং যেটা হয়েছে যে যেটা আগেও বললাম যে আমি খুবই একা একা বড় হয়েছি। মানে একা একা মানে এই নয় যে হচ্ছে কেউ মানে মানুষজনহীন ভাবে, তা নয়, ভিড়ের মধ্যে একা বড় হয়েছি। না, জনসাধারণের মধ্যে একা থাকা যায়, একা হওয়া যায়। আবার খুব একা থেকেও অনেকের মধ্যে মানে একা থেকেও আবার অনেক সময় খুব উৎফুল্ল ভাবে বাঁচা যায়। একদম ঠিক কি না? একদম। সে কারণে মানে আমার যেটা ছোটবেলা থেকেই আমার চমকে ওঠা, আমার মুগ্ধ হওয়া, আমার দুঃখ পাওয়া, আমার আনন্দ পাওয়া, সবই তার প্রকাশ, তার উদযাপন, তার কষ্ট দুঃখ সমস্তই হচ্ছে একার মধ্যেই চলেছে আর কি, ভাঙা গড়া যা যা কিছু বলতে না পারা, বলতে পারা, সবকিছু মিলেই একা বড় হয়েছি। এবং একা মানে ওই অনুভূতির জায়গায় একা। এবার মানুষজন তো অবশ্যই ছিল, কিন্তু এই সমস্ত জায়গা থেকে এবং সমস্ত পৃথিবীটাই, এবং ওই যে রবীন্দ্রনাথের গান
আরো বহু কিছু ঢুকে গেছে। তাই পৃথিবীটা, এই যে বাড়ির ছবিটা, যে কোনো ছবিতেই হচ্ছে এই মায়াময়তার একটা মৃদু প্রলেপ পড়ে গেছে, এবং এইটাই আমি। আর বিজ্ঞানের জায়গাটা এখন আমি একেবারেই মনে করি না, এবং এটা মনে করা খুব ভুল, যে হচ্ছে বিজ্ঞান এবং সাহিত্য বা অন্য কিছু হচ্ছে খুব আনরিলেটেড দুটো বিষয়, একেবারেই নয়। মানে বিজ্ঞানও যে খোঁজের সন্ধানের কথা বলে, মানে যখন একজন বিজ্ঞানী গণিতজ্ঞ ধরা যাক অঙ্ক করছেন, অ্যান্ড্রু ওয়াইজ ফার্মাস লাস্ট থিওরেম সলভ করছেন, আবার বিসমিল্লাহ যখন একটা নোট বাজাচ্ছেন, আবার পাবলো পিকাসো যখন একটা স্ট্রোক দিচ্ছেন, জীবনানন্দ যখন একটা লাইন লিখছেন, এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই একটাই খোঁজ কাজ করে। এবং হ্যাঁ, এবার বাস্তব জগতের যে হচ্ছে চলাটা, সেই চলাটা তো নানান রকম ভাবে ক্ষত বিক্ষত করে। এবার সেই ক্ষত নিয়ে আবার এই সমস্ত খোঁজ নিয়ে, আবার এই সমস্ত একাকিত্ব নিয়ে, সবকিছু নিয়ে আমি আমার মতন চলি আর কি। এবার সেক্ষেত্রে এখন অনুভূতি প্রবণতা যে তৈরি হয় না তা নয়, বা আমাদের সময়ে যে সকলেরই একই পরিমাণ অনুভূতি প্রবণতা ছিল তাও নয়, কিন্তু এখন যেটা হয়েছে যে অনেক বেশি একটা প্রযুক্তির, মানে আমাদের বড় হতে হতেই প্রযুক্তি বিপ্লবটা ঘটে গেছে পৃথিবীতে, মানে অন্তত পৃথিবীতে বলবো না, মানে আমাদের যে বাঙালি মধ্যবিত্ত ঘরে যে প্রযুক্তির, এই যে প্রযুক্তি আবার আমাদেরকেই তিন প্রান্তে তিনজনকে জুড়ে দিয়েছে, এই সমস্ত এবার এইটা আমরা পেয়েছি হচ্ছে সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এই সময়টা থেকে। কিন্তু এখন যেমন আমার ছোট যদি কেউ এক ভাগ্নি আছে যে হচ্ছে সে খায় হচ্ছে ইউটিউবে গান শুনতে শুনতে, এখন এইটা তো এক অনিবার্য বদল ঘটে গেছে মানুষের জীবনে, এটা অপরিহার্যও বটে। এখন তার ফলে হয়তো গল্প শুনে বড় হওয়া, সেই লোডশেডিং এর রাত, এই ব্যাপারগুলো হয়তো একটু একটু করে চলে গেছে আমাদের ছোটদের জীবন থেকে। এবার সেই ছোটবেলাতেই আমার মনে হয় যদি কেউ ঠিক বয়সে ঠাকুরমার ঝুলি আর ঠিক বয়সে ক্ষীরের পুতুল না পড়ে, তার ক্ষেত্রে হচ্ছে অনুভূতি জন্মানোটা একটু মুশকিল আছে। কিন্তু তা মানে সেটা অনুভূতি থাকার, মানে এর কোনো ভালো খারাপের দিক আমি বলছি না, কিন্তু মানে সমস্ত মানে তুমি বলতে চাইছো না পড়লে বোধ হবে না, বোধ জন্মাবে না, পড়তে হবে। মানে একটা বাড়ির পরিবেশটাকেও সেরকম রাখা প্রয়োজন। আমার মনে হয় তুমি তোমার কবিতার মধ্যে লিখেছো, তোমার বাবার সম্পর্কে একটুখানি লিখেছিলাম, আমি একটা কবিতাতে পড়েছিলাম, সেই কবিতাটা যদি একটু পড়ে শোনাও পরে খুব ভালো লাগবে আমাদের, যদি সম্ভব হয় আর কি তোমার। সেখানেও এই বাড়ির পরিবেশটাকেও একটা সেইভাবে তৈরি করতে হবে। যেমন আমি একটা বাড়িতে গিয়েছিলাম, একবার দেখেছিলাম একটি ছেলে পরীক্ষা দিয়ে এসেছে, আমি তখন তার বাবা খুব উচ্চপদস্থ সরকারি কর্মচারী, মা অধ্যাপিকা, এরকম একটা বাড়িতে গিয়েছি আমি। তো পরীক্ষা দিয়ে আসার পর ছেলেটা দেখলাম মানে কয়েকটা কোশ্চেন হতে পারিনি, বা আমি আন্দাজ করলাম আর কি, সে তাড়াতাড়ি করে ব্যাগটাকে ছুটে ফেলে দিল, দিয়ে চুপ করে বসে আছে, ভেতরে একটা বিরাট আক্রোশ, কেন পারেনি সে। তারপরে মা এসে সেই বিষয়টা নিয়ে বলতে শুরু করলো, বাবা এসে আবার কিছু রাতের বেলায় সেই বিষয়টা নিয়ে বলতে শুরু করলো, মানে এই ব্যাপারটা নিয়ে সারাটা সন্ধ্যা থেকে শুরু করে আমি অত্যন্ত বিরক্ত বোধ করছিলাম যে কতক্ষণে বেরিয়ে আসবো আর কি, আসতেও পারছিলাম না। ফলে এই যে পরিবেশ, তাকে কিভাবে অনুভূতির মধ্যে আমি রাখবো, এটা আমার মনে পারিবারিক দিক থেকে বাবা মায়েরও একটা বিরাট ভূমিকা থাকা খুব প্রয়োজন। না হলে কিন্তু আমার মনে হয় তোমার ক্ষেত্রে সেটাও খুব বিরাট ভূমিকা না, আমি একটা ছোট্ট ঘটনা শেয়ার করছি, এটা আমি প্রায় প্রত্যেকটা লাইভেই শেয়ার করি। তখন আমার মেয়ের হয়তো প্রায় 1 বছর বয়স, হামা টানছে, মানে ছোট্ট, খুব ছোট্ট। এবার আমরা তো কবিতা দুজনে পড়তে এবার তো ওর বাবার একটা অভ্যাস আছে, ঘুরে ঘুরে ঘরের মধ্যে কবিতা বলে, মানে যখনই ঘুরে কবিতা বলে। তো এবার কবিতা বলতে বলতে হঠাৎ কোনো কাজে হয়তো দুয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া বলে থেমে গেছে কথাটা। ও তখন হামা টানছিল, থপ করে বসে পড়লো, বলছে পরের লাইনটা বলো, অবনী বালিয়া তো। আমি না, মানে আমি আজও পর্যন্ত এটা বুঝতে পারিনি, মানে ও যে শুনে শুনে মুখস্থ করেছে এগুলো শোনে, মানে এটা অদ্ভুত ব্যাপার। এবং তুমি ভাবতে পারবে না শোভন, আজকে ও ক্লাস 9-এ পড়ে, ও এখন কবিতা লিখছে। এবং সব থেকে বড় কথা,
সাহিত্যের প্রতি আমরা যে এই বোধ মানে আগ্রহটা জাগিয়ে তুলতে পেরেছি, এটা আমার মনে হয় এই যে আবৃত্তির প্রতি, এটা মনে হয় বাবা মা হিসেবে আমাদের একটা এই উত্তরাধিকারটুকুনি যদি না দিয়ে যেতে পারি। একদম তাই। হ্যাঁ ঠিক তাই, একদম ঠিক তাই। একদম। আর মানে আমার মনে আছে সে 1 বছর বয়সে অমনি বালি এত উচ্চারণ হচ্ছে না তবুও মানে সে তখন বলছে। ঠিক তাই। আর তো তারপর তোমার কি বলে যেটা হলো, আর কবিতা লিখছে সব থেকে বড় কথা, শোভন তুমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি, তুমি কিন্তু একটা আইডল পজিশনে ওর আছো। মানে সোহম মামা আমেরিকায় গেছে, এত বড় একটা বিজ্ঞানী আবার কবিতাও লেখে, বিশাল ব্যাপার আর কি। না তবে আমরা খুব ইন্সপায়ার করি, তোমার কবিতা পড়াই, তোমার ছবি দেখাই যে দেখো আবৃত্তি কবিতা পড়েও যে কিছু করা যায়, এটা মানে মাঝে মাঝে না ফাঁকি দেয়, বুঝলে তো, যে কবিতা পড়বো না, গান করবো না, পড়া ছিল এই ছিল এগুলো আলাম, কিন্তু দেখো সোহম মামা কিন্তু কবিতাটা ছাড়েনি, কিন্তু এখনো কিন্তু আমেরিকায় গিয়েও লিখে যাচ্ছে, ইন্সপায়ার হয়ে যাচ্ছে, মামাম পড়তে বসছি, ঠিক আছে। এই ব্যাপারগুলো। আচ্ছা, আমাদের সাথে অনেক কমেন্টস করেছে, সেগুলো একটু আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সুমিতা ঘোষ লিখছেন আমি আছি মুন। মনিকা সোম লিখছেন স্বরূপের কবিতা ভীষণ ভালো লাগলো, অনেক অনেক শুভেচ্ছা। আমাদের স্বরূপ ঘোষ লিখছেন খুব ভালো, সুন্দর হচ্ছে অনুষ্ঠান। স্বরূপ ঘোষ লিখেছেন, সুশান্ত ঘোষ লিখেছেন সঞ্চালক ও সঞ্চালিকার কম্বিনেশন উপস্থাপনা অনবদ্য, বিশিষ্ট প্রণম্য কবি কৃষ্ণনগরের শ্যামাপ্রসাদ ঘোষ উনিও আছেন, লিখছেন ভালো লাগছে। তমাল মুনমুন। চন্দনা চক্রবর্তী লিখছেন খুব ভালো লাগছে, অসাধারণ, অনেক অনেক শুভেচ্ছা রইল সকল ও গুণীজনদের। মালদা থেকে উনি দেখছেন। আচ্ছা, এবার আমি সোহমের কাছে একটা ছোট্ট প্রশ্ন নিয়ে আসবো, তারপর স্বরূপদার কাছে কবিতায় যাব। সোহম, তোমার লেখায় আমরা প্রেম বিষয়টিকে নানা আঙ্গিকে নানা রূপকে উঠে আসতে দেখছি। মানে বেশিরভাগ ক্ষেত্রে কোথায় যেন একটা মেলানকলি রূপ ফুটে উঠছে তোমার এর মধ্যে, কেমন একটা মন কেমনের বিষণ্ণতা ছুঁয়ে যাচ্ছে আমাদের। এটা কি জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া? মানে ধরো অভিঘাত না হলে তো প্রতিধ্বনি হয় না, এটা তো মানে সায়েন্স বলছে অভিঘাত না হলে প্রতিধ্বনি হয় না। তা তোমার কাছে প্রেম মানে কি শুধুই বেদনা? এই প্রশ্নটা আসার আগে বলি, আপনি এক্ষুনি যে কথাটা বললেন হচ্ছে সেটা শুনে মানে এই আমি যে মানে আমিও কারোর কাছে উদাহরণ হয়ে থাকি, এটা আমার মানে খুব অপ্রত্যাশিত একটা কিছু, এবং এই প্রাপ্তি চিরজীবনের সঞ্চয়, সেরকমটা কিছুই নাই। এই প্রশ্নটায় আসছি তার আগে বলি একটাই ছোট্ট উদাহরণ দিয়ে এই ঘটনায়, সেটা হচ্ছে যে যেমন আমার মনে আছে আমি মানে খুব ছোটবেলা থেকেই আমার বেশ খুব মানে পড়াশোনায় ভালো, ফার্স্ট বয় ইত্যাদি বলে একটা বদনাম আছে এখন। কিন্তু আমি হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের দিন ঠিক আগের দিন আমি কিন্তু উপন্যাস পড়েছি, দিয়ে পরীক্ষা দিতে গেছি। আবার হয়তো অনেকখানি আগে পরীক্ষার পড়াশোনা করেছি। এবার এই ব্যাপারটা আমার কিন্তু কোনো চাপ ছিল না, মানে যে এই পড়তেই হবে ইত্যাদি ইত্যাদি। এবার এই মুক্তির জায়গাটাও হচ্ছে থাকা খুব দরকার বলে আমার মনে হয়, এই অনুভূতি, প্রবণতা, পড়াশোনার প্রতি ভালোবাসাটা। নিশ্চয়ই। এবং আমার বাবা মা কখনোই বলেননি, হয়তো অনেক বড় হয়ে একটু বলেছেন, কিন্তু ছোটবেলায় কখনো বলেননি যে হচ্ছে পড়তে বসো ইত্যাদি ইত্যাদি। আমার যখন পড়তে ইচ্ছে হয়েছে পড়েছি, যখন গান শুনেছি শুনেছি। বাবা মা খুব ভাগ্যবানিস। আমি আমার মেয়েটা যদি এরকম হতো। এরকম কিছু না। আর হ্যাঁ, এটা তো আর দ্বিতীয় জায়গাটার উত্তর কয়েকভাবে দেওয়া যায়। এক হচ্ছে যে নিশ্চয়ই জীবন অভিঘাত থেকেই তো ব্যঞ্জনা উঠে আসে, এবং আমার কাছে প্রেমের রং কেবলই বিরহের রং, এটা একেবারেই সত্যি কথা। কিন্তু সেটা হয়তো সবসময় রেলিভেন্ট হয়ে দাঁড়ায় না, কারণ হচ্ছে আমার কবিতা, আমি হয়তো একটি কবিতা কোনো একটি বিশেষ ঘটনার অভিঘাতে লিখেছি। যেমন ধরা যাক আমি একটি কবিতার লাইনে লিখেছি যে ধরা যাক লিখেছি হাওয়ায় ভাসে কোন সে মেয়ের মুখ ফেরানোর কি যন্ত্রণা, যায় খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত না। এখন
এই লাইন যখন কারোর কাছে পৌঁছবে তখন আমার কথাটা এখানে কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এখানে তার নিজের মতন করে, এটাই কবিতার শক্তি, যে হচ্ছে সে নিজের মতন করে কবিতাটিকে লিখে নেবে। এখন সে তার বিরহে তার মিল খুঁজে পাবে, নিজের সাথে মিল খুঁজে পাবে, খুঁজে নেবে আর কি। এখন আমার মনে হয় যে এইটা আমি একটা লেখাতেই এই লেখাটা পড়ি, তাহলে এই লেখাটার একটা উত্তর হয়তো হবে, মানে এই প্রশ্নটার হয়তো উত্তর সব থেকে ভালোভাবে এই লেখাটাতে দেওয়া যেতে পারে। এটা ঠিক কবিতা নয়, এটা একটা মুক্ত গদ্য মতন ছোট। এই লেখাটার নাম ম্যানিফেস্টো। আবহমান বাংলা কবিতাকে আমি দিয়ে যাব দুঃখের ভাষা। যে ছেলে আমারই মতন একা অভিমানী, প্রিয় প্রেম যাকে বারবার ঠেলে দিয়েছে দূরে, তার হাতে হাত রেখে আমার কবিতা বসে থাকবে বহু রাত, বহু বহু রাত। বসে থাকবে চুপ করে, একটাও কথা বলবে না। আবহমান বাংলা কবিতাকে আমি দিয়ে যাব এই নীরবতা। তবু কারোরই তো জীবন আর আমার মতো নয়। একদিন সে ছেলেরও প্রেম হবে, বিকেলের খড়খড়ি গলে ঢুকে পড়বে রোদ, গাছে গাছে ফুল ফুটবে, হঠাৎ পাখিরা এসে গেয়ে যাবে গান। আমার কবিতার হাত ঠিক ছেড়ে দেবে সে তখন। তবু তার মনে থাকবে বেদনার সিঁড়িপথখানি, যেখানে হাওয়া নেই, আলো নেই, চোখে যা পড়ে না কারোর। মৃদু হ্যারিকেন জেলে আমার কবিতা সেই পথে পারানির তরী। আবহমান বাংলা কবিতাকে আমি দিয়ে যাব আঁধারের ভাষা। আমার কবিতার প্রেত উড়তে উড়তে তারপর খুঁজে নেবে আরেক ছেলেকে, যার ঘুমে সারা রাত ছুটে চলে ট্রেন, বন্ধুরা চলে যায় দূরে, খাঁখা বাড়ি, জনপদ, হোস্টেল ঘর। মাঝে 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 মনে হয় খেলা ফেলে পালিয়ে এলাম। তার মায়া চোখ ছুঁয়ে আমার কবিতা স্মৃতিগন্ধরাজ। আবহমান বাংলা কবিতাকে আমি দিয়ে যাব বিষাদের ভাষা। এ প্রাচীন পৃথিবীর একা এক বিপন্নতায় যে ছেলেরা চুপি চুপি বাঁচে, সহসা ভিড়ের কোণে সরে যেতে চায় প্রতিদিন, তারপর রাত হলে হঠাৎ শিউরে ওঠে নম্র ব্যথায়, তাদের মাথার কাছে আমার কবিতা উড়ে আসবে লাল নীল প্রজাপতি হয়ে, রেখে যাবে দেবব্রতর গান, কানে কানে বলে যাবে, কই ছেলে চিৎকার করো। আবহমান বাংলা কবিতাকে আমি দিয়ে যাব অসহায় দ্রোহ। আমার কবিতা হবে এককের শ্রেষ্ঠ বিপ্লব। তোমাকে পাইনি মেয়ে। আবহমান বাংলা কবিতাকে আমি এই কথা কোনোদিন ভুলতে দেব না। অসাধারণ, অসাধারণ অসাধারণ, মন ভরে গেল। এবং একজন খুব একটা ভালো কমেন্টস দিয়েছে আপনার জন্য, সোহম তোমার জন্য লিখেছে, মনিকা সোম লিখেছেন, সোহমের কবিতা বলা, সোহমের কবিতা পাঠ লেখা সবটাই এক কথায় অসাধারণ, অনবদ্য। সোহমকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। মনিকা সোম, আমি খুব আপনাকে ভালো প্রণাম জানাই। মন মৈত্রী তিনিও দেখছেন, উনি কোথা থেকে দেখছেন জানো? মন মৈত্রী উনিও দেখছেন, উনিও খুব আপনাকে অভিনন্দন, তোমাকে অভিনন্দন জানিয়েছে খুব ভালোভাবে। এইমাত্র স্বরূপ কি চলে গেল নাকি? স্বরূপ বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে স্বরূপ আস্তে আস্তে ভেবেছিলাম স্বরূপের কাছে আরেকটা আবৃত্তি শুনবো আর কি। স্বরূপ কোথায়? স্বরূপ বোধহয় আবার গন্ডগোল হয়েছে, বেরিয়ে গেছে। স্বরূপ একটু প্র্যাকটিস করতে করতে বেরিয়ে গেছে। তুমি স্বরূপ, তুমি আবার লিঙ্কটাকে থেকে ঢোকো আরেকবার। এবারে সোহমের আরেকটা কবিতা আমি খুব ভালো পড়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল, দুঃসাহসী কবিতাটি। এই কবিতাটি সোহম লিখেছিল, আমার খুব পছন্দ হয়েছে, যেটা ফেসবুকেও লিখেছিল। সাহস করে লিখবো ভাবি বরফকুচি মেঘের বুকে, সাহস করে লিখবো আবার মাঝ আকাশে ভোকাট্টা রোদ, কিংবা কোনো একলা দুপুর মন খারাপের মেঘলা মুখে একেবারে নতুন লেখা সাহস করে লিখবো ভাবি। সাহস করে লিখবো ভাবি পথের হদিশ অনন্তকাল, ধূসর কোন নদীর গায়ে স্রোতের মতন আছড়ে আসা। সাহস করে লিখবো ভাবি আনমনে কি খাম খেয়াল, ঝড়ঝাপটের একখানা গান সাহস করে লিখবো ভাবি। সাহস করে লিখবো ভাবি অপেক্ষা কোন চিরকুটে ফের,
ফিরতি পথের ঝমঝমাঝম, মল্লারে মেঘ বাঁধবে মিয়া, সারাটা রাত ঘুম হবে না, আলতো চুমুক কফির কাপে, আবারও কোন গোপন কথা সাহস করে লিখবো ভাবি, সাহস করে মন আবারও অন্তরালে বিশ্বাসী হয়, সাহস করে মন আমারও ভাঙতে থাকার সাহস রাখে, সাহস করে ছন্ন ছাড়া আবার যত লিখার বিষয়, ডায়েরিতে ফের সেই কবিতায় সাহস করে লিখবো ভাবি, সেসব লেখার উত্তরে তুই আবার আমায় না করে দিস। বাহ, অসাধারণ। অসাধারণ লেখন, আমার খুব অসাধারণ। ভালো লেগেছিল আচ্ছা কবিতাটা। সোহম, স্বরূপদা হ্যাঁ। যখন বেরিয়ে গেছে তখন তোমাকে একটা প্রশ্ন করি। নিশ্চয়ই। মানে ধরো অডিটোরিয়ামে বসে আছে কবি সোহম চক্রবর্তী, আর মঞ্চে বাচিক শিল্পী সোহম চক্রবর্তীর কবিতা পড়ছে, তো সেই অনুভূতিটা কেমন? এই অনুভূতি তো অবশ্যই মানে বলে বোঝানো যায় না, এবং সেক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ যেরকম এরকম একটি দুটি বার্তা অবশ্যই হয়েছে, এবং সেক্ষেত্রে নিজের কবিতাকেই হচ্ছে নতুন ভাবে চেনা যায় যেন। এবং আমাকে একজন কবি একটা কথা খুব বলেছিলেন, যেটা আমি ধীরে ধীরে অনুভব করি, সেটা হচ্ছে স্বরূপদা, আপনি আর নাড়ানাড়ি করেন না, আপনি কিছু করে বসে থাকুন, আমার আপনি ঠিকঠাক এসে গেছেন। আমি ওখানে বেরিয়ে ধাক্কে যাচ্ছেন বাটি করার বারবার। দরকার নেই, আপনি চুপচাপ বসে থাকুন। ঠিক আছে, আপনি এবার আসেন। চলে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বল আছে, শোনো। সোহম, কন্টিনিউ করো। আমাকে একজন কবি বলেছিলেন যে হচ্ছে, যে মুহূর্তে তুমি কবিতাটা লিখে ফেলবে সেই মুহূর্তে কবিতাটি আর তোমার নয়, কবিতাটা আবহমান বাংলা কবিতার একটা হয়ে গেল। এবার সেক্ষেত্রে সেইটা যখন তুমি বিচার করবে, তখন তুমি একজন নির্মম পাঠক হিসেবেই সেটাকে বিচার করবে। এবং এটা আমি ধীরে ধীরে অভ্যাসের মধ্যে আনতে চেষ্টা করি। এখন এরকম যখন হয় যে আমার কবিতা অন্য কারোর কণ্ঠে একজন বাচিক শিল্পী যখন ধারণ করছেন, এখন আমি বসে শুনছি তমালের কথা, একদম। কবিতা। এবং আমার মনে আছে তমাল বাবুর সাথে আমার পরিচয় হয়েছিল আবৃত্তি শিল্পী শ্রী মৃণাল রায়ের সূত্রে, এবং তাকে আমি ফোন করলেই তিনি হয়তো আমার কবিতা পড়তে শুরু করে দেন। এখন এটা তো একটা অভূতপূর্ব অভিজ্ঞতা বটেই, এবং সেইখানে সেই উচ্চারণে কিন্তু আমি নতুন ভাবে আমার লেখাটাই খুঁজে পাই, এবং এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না। এই রকম অনুভূতি আমার পূর্ণ করে দেয়, এবং এটা আজকের অনুষ্ঠানেও আমি বারবার পূর্ণ হচ্ছে। এটা আমার ব্যক্তিগতভাবে খুব বড় প্রাপ্তি এই অনুষ্ঠান থেকে। অনেক ধন্যবাদ। স্বরূপদা, এবার তোমার কাছে আসি। একজন বাচিক হ্যাঁ। শিল্পী হতে গেলে চর্চার কতটা, হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। বলছি একজন বাচিক শিল্পী হতে গেলে হুম। চর্চার কতটা প্রয়োজন বলে তুমি মনে করো? কারণ যে কোনো শিল্পী, প্রতিদিনই সেটা হলো চর্চা। সাধনার তো দরকার একটা আছেই না? কারণ আমার মনে হয় আবৃত্তি শিল্পেরও একটা সারেগামা আছে। আমি এই প্রসঙ্গে একটু বলি। আমি আমাকে স্বরের ব্যাপার আছে, স্বরটা বসতে হয় গলাতে। এই প্রসঙ্গে একটু বলে তারপরে আপনাকে যাচ্ছি। আমি আমাকে একটা সিডি পাঠিয়েছিলেন আপনার সুব্রত বন্দ্যোপাধ্যায়। উনি তার লব্ধ জ্ঞান থেকে দীর্ঘদিনের উনি আবৃত্তি চর্চার অ আ ক খ বলে একটি সিডি তৈরি করেছেন। আমি যদি কোনোদিন সম্ভব হয় ওনাকে আমার এই পেজে নিয়ে এসে ওই সিডিটার উপর একটা আলোচনা রাখবো, আমার ইচ্ছা আছে যদি সম্ভব হয়। তো সেখানে উনি বেশ প্রথাগতভাবে কিভাবে দৈনন্দিন চর্চা করে, যেমন সঙ্গীতের ক্ষেত্রে রেওয়াজ করতে হয়, তেমনি তার একটা গাইডলাইন তৈরি করেছেন। ভালো আমার লেগেছে গাইডলাইনটা। তো সেক্ষেত্রে আপনি আপনার শিল্পীদেরকে, আপনি তো অনেক বড় বড় আবৃত্তিকারদের কাছে শিখেছেন, উৎপল কুণ্ডুর কাছে শিখেছেন, সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখেছেন। সুতরাং তারা আপনাকে কিভাবে গাইড করেছেন, আপনি যদি আজকের এই পেজের মাধ্যমে আমার সব শ্রোতা বন্ধুদেরকে একটু জানান যে কিভাবে চর্চাটাকে নিয়মিতভাবে করা প্রয়োজন, তাহলে আমার মনে হয় তারা উপকৃত হবেন। নিয়মিত স্বর চর্চাটা প্রথম দরকার, এবং বোধ না হলে আবৃত্তি আসে না আর কি, কোনোভাবেই আসতে পারে না। আর কিছুটা বোধের তো অবশ্যই দরকার। আর
ছন্দের যে ব্যাপারগুলো আছে, আহ অনেক কিছু মানে বিশ্লেষণ করতে গেলে তো অনেক কিছুই আসে, আমরা যেভাবে শিখতাম আর কি, গ্যাপের কাজ, মিডের কাজ, আড়ির কাজ, এই সমস্ত কাজগুলিকে প্রত্যেকদিন মানে চর্চা তো করতেই হবে প্রত্যেক সময়ই আর কি। ওই 7 দিন পর বা 15 দিন পর ক্লাসে যাব, তার আগের দিন দেখবো, এটা হবে না। হ্যালো, শোনা শুনতে যাচ্ছে? পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি একটু এবার আমাদেরকে আপনার ওই কবিতাটা আমার খুব ভালো লাগে, আমি শুনেছিলাম। নেটওয়ার্ক চলে যাচ্ছে। নেটওয়ার্কে খুব ডিস্টার্ব করছে সরকার। বেশ, তাহলে আম, সোহমের কাছেই আসি। সোহম, আহ, আম, আচ্ছা, কখনো কি তোমার এরকম মনে হয়েছে যে ধরো তুমি যেটা বলতে চাইছো কবিতাতে, যেটা বলতে চাইছো বা সঠিকভাবে সেটা কখনোই ভাষায় প্রকাশ করতে পারছো না, মানে মনের কথাগুলো কি সবসময় ভাষায় ধরা দিতে চাই? একদমই না, এটা কখনো বলে নয়, এটা প্রত্যেক মুহূর্তেই এইটাই মনে হয়। এবং এটা যে কোনো শিল্পেরই মূল কথা, সেটা হচ্ছে অতৃপ্তি। কারণ যেটা ধরতে চাইছি লিখন ক্রিয়ার ক্ষেত্রে তো বটেই, কারণ যেটা ধরতে চাইছি তার কণামাত্রও ধরা যায় না। এবং এক্ষেত্রেও আমি রবীন্দ্রনাথের কথাই বারবার ধার করি, সেই কি যে গান গাহিতে চাই বাণী মোর খুঁজে না পাই, বা হেথা যে গান গাইতে আসা আমার হয়নি সে গান গাওয়া। কিন্তু তার রেমিডিটা হচ্ছে আমার কেবলই সুর সাধা, আমার কেবল গাইতে চাওয়া। এই গাইতে চাওয়া, বলতে চাওয়া, লিখতে চাওয়া, এটাই এক লেখা থেকে পরের লেখার কাছে নিয়ে যায়। এখন কোনো লেখাতেই তো সেই প্রাপ্তিটা হয় না, যে যা বলতে চাওয়া হলো তার ভগ্নাংশ মাত্রও ধরে ওঠা সম্ভব হয় না। এবং এই অতৃপ্তিটাই তো সেই খননের মতন একটা শব্দের থেকে আর একটা শব্দকে তুলে আনে। এ কারণে মানে লিখন একটা খুব আত্মক্ষয়ী প্রক্রিয়াও বটে। খুব সুন্দর হলো। খুব আচ্ছা, সুন্দর সৌরভের কাছে বললে, আমি সৌরভের বারবার কাছে। নেট ডিস্টার্ব করছে। হুম। আমি কবিতাটা শুনে নিই সৌরভের কাছে আগে, নিঃসন্দেহে তারপরে তোমার ওই দেশ দেখাচ্ছ অন্ধকারে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আমার খুব শুনে খুব ভালো লেগেছিল কবিতাটা। যদি আরেকবার একটু আমাদের দর্শকদেরকে আচ্ছা শোনাও, আমার আচ্ছা, ভালো লাগাটা সকলের সাথে শেয়ার করে নিতে চাই। আমারও খুব পছন্দের কবিতা একটি। দেশ দেখাচ্ছ অন্ধকারে, এই যে নদী, ওই অরণ্য, ওইটে পাহাড় এবং ওইটে মরুভূমি, দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি। বার করেছো নতুন খেলা, শহর গঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন। রাত্রিবেলা খুলেছো মানচিত্রখানি, এইখানে ধান, চায়ের বাগান, এবং দূরে ওইখানেতে কাপাসতুলো, কফি, তামাক, দম লাগানো কলের মতন হাজার কথা শুনিয়ে যাচ্ছ গুরু মশাই। অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ, কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে। নৈশ বিদ্যালয়ের থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে, ঘাসের পরে চিত হয়ে শুই, আকাশে নক্ষত্র গুনি, ছলাৎ ছলাৎ ঢেউয়ের টানা শব্দ শুনি। মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি। উঠোন জুড়ে আলপনা, আলপথের পাশে হিজল গাছে সবুজ গোটা, পুন্নি পুকুর, মাঘ মণ্ডল, টিনের চালে হিমের ফোঁটা, একটু একটু বাতাস দিচ্ছে, বাতাস আনছে ফুলের গন্ধ। তার মানে তো আর কিছু নয়, ছেলেবেলায় এই আঁধারেও ফুলের দারুণ সমারোহ। গুরুমশাই, অন্ধকারে কে দেখবে মানচিত্রখানা, মাথার মধ্যে দৃশ্য নানা, স্মৃতির মধ্যে অজস্র ফুল, তার সুবাসেই দেশকে পাচ্ছি বুকের কাছে। অসাধারণ। অসাধারণ, অসাধারণ। এই এই এই- এই ব্যাপারটা আরো বেশি করে উপলব্ধি করছে এখন সোহম, যেহেতু দেশ দেশের দেখাচ্ছে। বাইরে আছে। একদম নিশ্চিত। আচ্ছা সোহম,
একটা কথা বলো, ভবিষ্যতে সাহিত্যের অঙ্গনে যেমন আমরা কবি সোহম চক্রবর্তীকে পাচ্ছি, তেমনি গল্পকার সোহম চক্রবর্তী বা ঔপন্যাসিক সোহম চক্রবর্তীকে কি বাংলা সাহিত্য পাবে? এখন কবি বলাটাই ভীষণই আমার নিজেরই ধৃষ্টতা হবে, কারণ না না আমি না, এখন প্রয়াসী। একটি লাইনও মানে কবিতার কাছাকাছি যেতে হলে যে পরিমাণ সক্ষমতা দরকার, তার তিলমাত্র ধারণ সম্ভব হয়েছে কিনা আমি জানি না, কিন্তু না, আমরা তো বিভিন্ন অনুষ্ঠানে তোমার কবিতা পাঠ করে বেড়াই। পরম পাওয়া। এখন লেখার বলতে আমি যেমন গল্প লেখার চেষ্টা করেছি, কিন্তু সেটা এখনো নিজের পছন্দ হয়নি আর কি। সে কবিতার ক্ষেত্রেও যে খুব একেবারেই কনফিডেন্ট থাকি না, কিন্তু তবু মনে হয় কিছু যেন একটা দুটো কথা বলতে পারছি, কিন্তু গল্পের ক্ষেত্রে এখনো সেই বিশ্বাসটা এখনো জন্মায়নি নিজের প্রতি। আর উপন্যাস তো অনেকটা পরের কথা, কিন্তু হচ্ছে গদ্য লেখার চেষ্টা করি কিছু, এবং সেই গদ্যের লিখতে লিখতে গদ্য এবং কবিতার বেড়াটা ভেঙে দিতে চেষ্টা করি। কারণ এই প্রসঙ্গে মানে যেমন জয় গোস্বামীর উপন্যাস পড়লে যেরকম মনে হয় যে গদ্য এবং কবিতার কোনো বেড়া নেই, এবং সেইটাই যেন আমাকে ভীষণভাবে টানে। কিন্তু মানে গল্প অনেকই পড়ি, লিখতে চেষ্টাও করি, কিন্তু সেরকমটা পেরে উঠেছি বলে মনে হয় না এখনো অব্দি। আচ্ছা সোহম, তুমি বারবার তোমার কথায় রবীন্দ্রসঙ্গীতের কথা টেনে আনছো, তো দু এক কলি গান কি শুনতে পাবো? আমি আসলে কখনোই হচ্ছে গান শেখার সুযোগ হয়নি, মানে গান শেখাটা হয়ে ওঠেনি, এটা আমার বিশাল আক্ষেপ। মানে এবং বিশাল শ্রোতা একজন রবীন্দ্রনাথের। একদমই, আমি হচ্ছে শুধু শ্রোতা নই, আমি হচ্ছে ধারক বলাটা তো খুবই বাতুলতা হয়ে যাবে, কারণ সেই ধারণের ক্ষমতা আমার নেই, কিন্তু ওই এক একখানা এবং রবীন্দ্রনাথ আমাদের আশ্রয়, এটা বলতে পারি। একদম। এবং মানে সেই দিনের শেষে একটিমাত্র ফিরে যাওয়ার মতন ঘর যদি থাকে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গান। একদম। ওই দেবব্রত দত্তের যেমন একটা কথা আছে, বা স্বরূপদা বোধহয় জানো, যে আমি যখন অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। আমি যখন দুঃখ কষ্টে ভেতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। আমি যখন পথ হারাই, কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। তাই। এবং এই যে এবং সেই ফিরে আসা, এবং সেই ফিরে আসার একমাত্র ঘর রবীন্দ্রনাথের গান, এবং সেটা যেভাবে যেভাবে উন্মোচন করতে থাকে জীবনকে, সে এখানে আবার সুধীর বাবুরই একটা কথা আমি ধার করে বলবো। উনি বলেছিলেন, স্যার বলেছিলেন যে রবীন্দ্রনাথের গানকে চার ভাবে পাওয়া যায়। এক হচ্ছে শ্রবণে, এক হচ্ছে পঠনে, এক হচ্ছে চিন্তনে, আর এক হচ্ছে গায়নে। এখন আমি তিন ভাবে পাই। এখন গায়নে এটা আমারও যেহেতু আমার প্রথাগত শিক্ষাটা নেই, এবং যে কোনো কিছুই একটা তালিম ছাড়া অবশ্যই তার সম্পূর্ণতা আসে না, এই আর কি। আরো কিছু কমেন্টস এসেছে, আবার আমরা শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। কিসে লিখে আপনার সীমা দাশগুপ্ত লিখেছেন খুব ভালো হচ্ছে, কৃষ্ণেন্দু দাশগুপ্ত লিখেছেন অনবদ্য উপস্থাপনা, খুব ভালো, সকলেরই ভালো লাগছে, আমরাও খুব খুশি হচ্ছি আপনারা দেখছেন, একসাথে আমাদের সাথে রয়েছেন। আমরা আবার পরের অনুষ্ঠানে যাচ্ছি। আচ্ছা, স্বরূপদাকে, এবার স্বরূপদার কাছে আসি, তারপরে সোহমের একটা কবিতা শুনতে হবে ভালো দেখে। আছে এখন যে কবিতার যে চর্চার যে জায়গাটা, সেখানে রবীন্দ্র কবিতার তো ধরো আবৃত্তির একটা স্টাইল আছে, নিজস্বতা আছে, যেগুলো একটু একটু সুরে করে পড়তে হয়। আবার আধুনিক কবিতার একটু আলাদা স্টাইল আছে। সেখানে আমার মনে হয়েছে যেটা, যে আমি আমার জীবন, আমার অভিজ্ঞতা, আবৃত্তি চর্চার যে অভিজ্ঞতা, সেখান থেকে বলছি, আমি হাতে গোনা 10 জন থেকে
12 জন আবৃত্তি শিল্পীর দ্বারা আমি প্রভাবিত হয়েছিলাম, তাদের কবিতা শুনে তার কণ্ঠস্বরের চর্চা থেকে প্রভাবিত হয়েছি। কিন্তু আমি বেশি করে প্রভাবিত হয়েছিলাম যারা নাট্যকর্মী, যারা তাদের তাদের যে স্বরের যে প্রয়োগ, এবং আমার জি, মনে হয়েছিল প্রয়োগ। তারা অনেক বেশি পরিণত এবং তারা অনেক বেশি এই বিষয়টা নিয়ে ভাবে। একদম এবং যেমন এবং তারা আমাকে অনেক যতটা ভালো। বেশি প্রভাবিত করতো, এবং তারপরেও দেখেছি যে সমস্ত আবৃত্তি শিল্পীদের দ্বারা আমি প্রভাবিত হয়েছিলাম তারা অনেকেই নাট্য জগতের সাথে যুক্ত, ঠিক আছে, এরা নাটকেরই লোক, কিন্তু আবৃত্তিও করে তারা আর কি। ফলে কিন্তু আবার আবৃত্তির সাথে নাটকের একটা তফাৎও রয়েছে। তফাৎটা হয়েছে আপনার নাটকের ক্ষেত্রে সংলাপগুলো খুব সাধারণ সাদামাটা সংলাপ, কিন্তু আবৃত্তির ক্ষেত্রে বোধ থেকে আপনাকে একটা কবির যে কবিতাটা লিখেছে সেটা বোধ এবং তার শরৎক্ষেপ এই দুটোকে মিশ্রণ করে তবে আমাকে উপস্থাপনা করতে হবে। দুটোর মধ্যে একদম। একটা ডিফারেন্স রয়েছে। ফলে সেই জায়গাটা থেকে আমার মনে হয় কবিতা পড়া এবং কবিতা নিয়ে যারা কবিতা সম্পর্কে খুব বিশেষজ্ঞ ব্যক্তি তাদের সাথে একটা আলোচনার জায়গা রয়েছে। যেমন আমি একটা কবিতা একবার পড়েছিলাম, শামসুর রহমানের একটা কবিতা, সেখানে কবিতাটার মধ্যে লেখা ছিল মাস্টারদার হাত ঘড়ি বলে কবিতাটা, ঠিক আছে, আমাদের একটা কম্পিটিশনে ছিল, সেখানে শামসুর রহমান মাস্টারদার হাত বলছেন, ধরি। আচ্ছা হ্যাঁ, তিনি চোখেও শুনতেন এবং কানেও দেখতেন, ঠিক আছে, এই যে একটা শব্দ প্রয়োগ করেছে, এই দেখতেন। শব্দটা নিয়ে আমার তো মাথার মধ্যে খটকা লেগে গেল, আর এই কথাটা মানে চোখেও দেখতেন কানেও শুনতেন, কিন্তু আমাদের বিমল চক্রবর্তী আমার স্যার ছিলেন, তিনি একজন বিরাট সাহিত্যিক, আমাদের বহরমপুরে অনেকেই যারা অনুষ্ঠান দেখছেন তার কাছে চলে গেলাম, তিনি আমার বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন, পঞ্চায়েত প্রধান ছিলেন, সেই পঞ্চায়েত অফিসে গিয়ে ওনাকে কবিতা নিয়ে বসেছি ওনার সাথে 8 ঘন্টা ধরে আলোচনা ওই বিষয়টার উপরে। তো সেইটা তারপর আমার যখন ভেতরে অনুধাবন হলো এই বিষয়টা কেন কবি লিখেছেন চোখেও শুনতেন কানেও দেখতেন, তারপরে সেই কবিতার লাইনটা বলার ক্ষেত্রে আমার পুরো অভিব্যক্তিটা পাল্টে গেল আর কি, আমি যেভাবে পড়ছিলাম তার পুরো ধারণাটাই পাল্টে গেল। তো সেই জায়গাটা আপনি কিভাবে ছাত্রছাত্রীদেরকে ইন্সপায়ার করেন, কবিতা কিভাবে শিখতে হবে, বা কবিতা পড়ার ক্ষেত্রে কাদেরকে অনুপ্রাণিত করা প্রয়োজন, কাদের কোন বিশেষজ্ঞদের হ্যাঁ, আলোচনায় এ বিষয়ে অংশগ্রহণ করা প্রয়োজন, এই জায়গাটা আপনি হ্যাঁ, নিশ্চয়ই আপনার প্রথম ছাত্রছাত্রীদেরকে বলে থাকেন। আমিও এটা খুব মেনটেন করি, অনেকের লেখা পড়ি, কবিতা বিষয়ক লেখা ইত্যাদি ইত্যাদি। আমি একটু জুড়ে দিই, মানে কবিতার ক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ। নাটকীয়তাটা কতটা প্রয়োজন? হ্যাঁ, না, নাটকীয়তা একেবারে না। নিজের নাটকীয়তা থাকবে, কিন্তু নাটকীয়তা মানে সেই বোধ অতি থেকে যেন নাটকীয়তা না হবে না। বেরিয়ে যায়, মানে যা হ্যাঁ, বলতে চাইছেন অতি ইয়ে হবে না আর কি। হুম, আপনি নেটে তো ডিস্টার্ব করছেন মনে হয়। সেই রকমই একটি বোধের কবিতা যখন, হ্যাঁ, ভীষণ নেটওয়ার্কের হুম, ভীষণ সমস্যা হচ্ছে। শোনা হুম, যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। তুমি একটা কবিতা বলো। হ্যাঁ, সেই রকম একটি বোধের কবিতা। একটু আগে ওই পরিবার নিয়ে যে কথা হচ্ছিল, তো হুম, এমনই একটি লেখা সলিল আবার ডিস্টার্ব। সোহমের নেট ডিস্টার্ব করছে। এই স্বরূপের নেট ডিস্টার্ব করছে, সোহম এসে গেছে আবার। দুবার করে ঢুকছে। কোনটা ঢুকছে? হুম, বলো, হ্যাঁ, শুনতে পাচ্ছ সোহম? সলিল চৌধুরীর একটি লেখা হুম, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি। হ্যাঁ, সলিল চৌধুরীর একটি লেখা আমার আরেকটি পছন্দের কবিতা, একগুচ্ছ চাবি। বাহ, খুব সুন্দর কবিতা। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়লো, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। যেখানে যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি যে চাবি ঘোরাই ফেরাই, লাগে না, খুলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন, বলেন
ওরে, তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি, শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস? এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। এখন আর ওই চাবি দিয়ে এসব দরজাগুলো আর খোলে না। তবু তুই ফেলে দিস না। তুই যখন চলে যাবি, তোর সন্তানদের হাতে দিয়ে যাবি ওইসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয়ই তাদের হাতে একদিন এইসব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই। অসাধারণ। অসাধারণ কবিতাটা। ভবিষ্যৎ প্রজন্মকে মানে আমরা যেভাবে আমরা পারি না, আগামী কিন্তু পারছি না আমরা যেভাবে। কথা বলছিলাম বারবার, প্রশ্ন আছে আগামী দিন, মানে আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আমাদের চেষ্টা, এই বাচিক বাচিক শিল্পটা, যে কোনো শিল্প মাধ্যমকেই বলছি, মানে এই আগামী সবার প্রজন্ম আগে হচ্ছে একজন যে প্রকৃত মানুষ হওয়া, যে সত্য, সততা, মানবতা, এই যে এর চাবিগুলো, এর চাবিগুলো যেন দিন দিন সত্যি আমাদের হাত থেকে খুলছে না, আর হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই সেই হারিয়ে চাবিগুলো যাচ্ছে। যেন সত্যি তারা একদিন খুলতে পারে, তারা একজন জানি মানে একদিন যেন তারা সফল হয়, সেটা। আর এবার আসছি সোহমের কাছে। সোহম, জীবনানন্দের কাছ থেকে একটা আমরা শব্দ, নতুন শব্দ পাই, সেটা হচ্ছে ইতিহাস জান। ইতিহাস জান, সেদিক থেকে বলতে গেলে ধরো সাহিত্যের, বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গেলে আমরা যদি সেই সেই চণ্ডীদাস থেকে আরম্ভ করে কালিদাস ছুঁয়ে রবীন্দ্রনাথ থেকে আধুনিক সমস্ত কবি যত আমরা এগিয়েছি, তাদের কবিতার মধ্যে কিন্তু আমরা ইতিহাসকে পেয়েছি, সমসাময়িক চিত্রকে একটা পাচ্ছি আমরা। তবে মানে এটা আমি বলবো যে ভাগ্যিস কালিদাসের আমলে হোয়াটসঅ্যাপ ছিল না, তাহলে হয়তো মেঘদূতম পেতাম না আমরা। আচ্ছা, তো এবার কবিরা এঁকে রাখছেন সেই ছবিকে, এবং সেখান থেকে যদি বলি যে একজন কবি হিসেবে ইতিহাসের কাছে তোমার দায়বদ্ধতা কতটা? সাংঘাতিক। এর কারণ কবি হিসেবে কিনা জানি না, ইতিহাসের কাছে তো যে কোনো মানুষেরই দায়বদ্ধতা ভীষণ, এবং ইতিহাসের এবং সেই দায়বদ্ধতার বোধটা যদি না তৈরি হয়, তাহলেই বরঞ্চ সেটা যে কোনো রকম বোধ হতে পারে। এখন এই প্রসঙ্গটা নিয়ে দু একটা কথা বলি, ইতিহাসের কথা যখন হলো, কারণ ইতিহাসকে আমরা যে কোনো ভাবে দেখতে পারি। আমি একটি ইতিহাস যে ঘটনাটা ঘটে গেছে সেটিকে আমি যেভাবে দেখব, আপনি সেভাবে নাও দেখতে পারেন, তার ঠিক বিপরীত মেরু থেকেও দেখতে পারেন। কিন্তু দেখাটা খুব জরুরি, এবং সেই দেখার থেকে এবং সমস্ত ইতিহাস থেকে না হলেও কিছু কিছু ইতিহাস থেকে কিছু বোধ আহরণ করা জরুরি। সাহিত্যের ইতিহাস তো অন্য জিনিস, মানে সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে তো বাংলা কবিতার এই যে বাংলা সাহিত্যের এই যে একটা অবিনশ্বর ধারা জল বয়ে চলেছে, সেই জলে তো স্নান করে চলেছি, যতটুকু পারা যায় সেই অঞ্জলি ভরে সেটা তুলে নেওয়ার চেষ্টা করি, যেটুকু ধারণে সক্ষম। কিন্তু আমি যদি ঘটনা প্রবাহের এমনি ইতিহাস অর্থে ইতিহাসের কথাও বলি, তাও হয়তো সমকাল, ইতিহাসের অতীতকাল, সমস্ত কিছুই একটা মানুষকে নাড়া দিয়ে যায়। কারণ মানুষের অস্তিত্ব একটা টেম্পোরাল যদি বলি, তাহলেও তার মধ্যে একটা আবহমানতা কাজ করে, কোনো এক উত্তরাধিকার, সেই উত্তরাধিকার দিয়ে যাওয়া, এই সমস্ত কিছু কাজ করে আর কি। একটা কবিতা শোনাও। এই কিছুক্ষণ আগে যে নানান কিছু নিয়ে কথা হচ্ছিল, আমার মনে হয় এই কবিতাটা সেই নানান কিছু ধরতে পারে। এই কবিতাটার নাম 25শে বৈশাখ। বাহ, অসাধারণ। বাবা ও আমার মাঝখানে বসে গান গাইছেন জর্জ বিশ্বাস। 80-র দশকে বাবার কলেজ, 80-র দশকে বাবা আমার মতো বড়, গান গাইছেন জর্জ বিশ্বাস। এপার থেকে 22 বছরের আমি দেখতে পাচ্ছি
ওপার থেকে ৮০-র দশকের বাবা ঠায় দেখছে ৩৫ বছর পরের আমায়। কথা কাটাকাটি হলে বলছে, বুঝবি বুঝবি, আর একটু বয়স হোক। গান গাইছেন জর্জ বিশ্বাস, গান গাইছে বাবার কলেজ, গান গাইছে ২১ শতক। আমার ওই না হওয়া বয়স গান গাইছে, আমাদের কেটে যাওয়া কথা ভেসে যাচ্ছে মুহুর্মুহু গানে। ৮০-র দশকের বাবা কি গেয়েছিল এমনই কোনো গান? এমনই কোনো গান গাইতে গাইতে আমারও কি কেটে যাবে আরো ৩৫ বছর? না হওয়া ওই একটু বয়সের পর আমিও কি খুঁজে পাবো চিঠি? ধুলো ধুলো ভুলে যাওয়া কতকাল, অমন গানের গলা সবটুকু গেছে, অমন লেখার হাত দিনে দিনে চলে গেছে তাও। বাবাও আমার মাঝখানে বসে গান গাইছেন জর্জ বিশ্বাস। মা পড়ছে চিঠি, আমার জন্মের চেয়েও প্রাচীন, কোঁচকানো, সম্বোধনে লেখা, চিরসখা হে। যেন কিছুই ফুরিয়ে যায়নি, এই কথা তোমাকে বলতে গিয়েও আজকাল মনে হয় থাক। বাবাও আমার মাঝখানে বসে গান গায় ২৫শে বৈশাখ। বাহ, অসাধারণ! এই যে অনুভূতির, এই যে প্রথমেই আবার যেটা বলেছিলাম সেই জায়গাটাও ফিরে তুমি এলো আর কি। যখন জর্জ বিশ্বাস বললে তখন স্বরূপদা তোমার পারমিশন নিয়েই জর্জ বিশ্বাসের এক লাইন হয়ে যাক, বিখ্যাত গান। অবশ্যই, অবশ্যই। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালেন কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। জর্জ বিশ্বাসের মানে শ্রদ্ধা তার প্রতি। তার প্রতি শ্রদ্ধা জানালাম এই কবিতাটার সাথে সাথে আর কি। একদম। আচ্ছা, স্বরূপের কাছে একটা কবিতা শুনবো, খুব ভালো, স্বরূপ খুব ভালো কবিতাটা করে থাকে। সেটা হচ্ছে সোমনাথের ওই যে কবিতাটি উম, আপনি করে থাকেন, সোমনাথ মুখোপাধ্যায় বোধহয়, তার কবিতাটি একটু হ্যাঁ হ্যাঁ, শোনা। আহ, ঠিকানা ভারতবর্ষ। হ্যাঁ, ঠিকানা ভারতবর্ষ, খুব দারুণ কবিতাটা, আমার খুব প্রিয় কবিতা। আমার শ্রোতা বন্ধুরাও শুনবেন, এই কবিতাটা একটু শোনা। আমার একটা স্বপ্নময় ঘর আছে, যার পূরব পশ্চিম দুদিকেই সদর দরজা। সূর্যোদয় সূর্যাস্তের রঙে আঁকা ছবি, কখনো তার আকৃতি মন্দিরের মতো, আবার কখনো যেন শুভ্র মসজিদ। এই ঘরে একদিকে পদ্মফুল ছড়ানো শীতল পাটি, আর অন্যদিকে জাজিম ভরা গোলাপ ফুলের সৌরভ। একদিকে কোরআন, অন্যদিকে খোলা রামায়ণ, মাঝখানে আরাধ্য দেবতা সত্যপীর। আমার বাড়ির নাম আল্লারাম, যার ঠিকানা ভারতবর্ষ। ধর্ম ভালোবাসা, যেখানে এক ছাদের তলায় রাবেয়া ও মিনু, আক্তার ও আনন পাশাপাশি ফুটে থাকে মানব জমিনে। মনে রেখো, এ জীবন
আকাশ বাতাস ও রৌদ্রময়, এ জীবন মৃত্তিকা এবং বারিধির স্বপ্নময় গৃহে এই পঞ্চ অস্তিত্বের অবাধ যাওয়া আসা। আকাশের কোনো জাত নেই, বাতাসের কোনো পরিচিতি পত্র নেই, জল রোদের নেই কোনো সংকীর্ণ সংস্কার, হিংসা নেই স্নিগ্ধ মৃত্তিকার। এদের নিয়মেই আমার মানব ধর্ম, এদের মধ্যেই আমার একান্ত অস্তিত্ব। আহ্বান রইল, একদিন এসো এই ঘরে। অনবদ্য, অনবদ্য, অসাধারণ, মানে অসাধারণ। মন ছুঁয়ে গেল। আমার এই কবিতাটা আমারও খুব প্রিয়, এবং সেই জন্য আমি শোনার অনুরোধ রাখলাম আর কি, শ্রোতা বন্ধুদের তরফ থেকে। অসাধারণ। অসাধারণ। সোহম, তোমার কাছে, মানে আমরা অনুষ্ঠানের শেষ দিকেই চলে এসেছি, তবু তোমার কাছে একটা প্রশ্ন রাখছি। ভবিষ্যতে মানে মানুষের কাছে কোন পরিচয়ে বেশি পরিচিত হতে ভালো লাগবে, বিজ্ঞানী সোহন চক্রবর্তী না কবি সোহন চক্রবর্তী? এইটা দুটো ডিজেনারেট স্টেট আমরা যাকে বিজ্ঞানে বলি, মানে হচ্ছে একই অবস্থানে থাকে, এবং এই দুটোর কোনোটি হয়ে উঠতে পারবো কিনা বা দুটি হয়ে উঠতে পারবো কিনা তার সে বলার ধৃষ্টতা আমার নেই, কিন্তু দুটি হওয়ারই চেষ্টা চলবে আর কি, নিজের মতন করে। আচার্য জগদীশ চন্দ্র বসু কিন্তু একজন বিশাল মাপের সাহিত্যিক ছিলেন। এটা অনেকেই জানেন না, কিন্তু আমরা ওনার সাহিত্য পড়েছি, মানে বেশ অনবদ্য সাহিত্য। সকলে আশীর্বাদ করবেন যাতে যেটুকু খুবই ক্ষুদ্র চলা, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র বেঁচে থাকা, সেটুকু যেন পারি, এবং যেভাবে মানে শেষ পর্যন্ত আমার নিজের কথা মুখ ফুটে বলতে চাই, এবং সেই বলাটা মানে বলতে পারিনি বলে লিখি, এখন সেইটা যদি 5 জন শুনে নেন সেইটুকুই তো পাওয়া। এবার একদম সেই আর কি, সকলে আশীর্বাদ করবেন। বলো স্বরূপ, বলো। স্বরূপদা, আপনার কাছে এবার একটু আসি। আপনার তো অনেক কবিতা শুনলাম। তা আগামী দিনে এই আবৃত্তি শিল্পকে আপনার তো এইটাই একটা বিরাট দায়বদ্ধতা নিয়ে আপনি নেমেছেন। আমি বলি দায়বদ্ধতা, শিল্পের প্রতি দায়বদ্ধতা, যে আপনি সমস্ত শিল্পের প্রতি দায়বদ্ধতা আপনি পুরোপুরি নিজেকে ইনভলভ করে দিয়েছেন এই শিল্পের ক্ষেত্রে। তা আগামী দিনে আপনার পরিকল্পনাটা কি? যে পরিকল্পনাটা যেভাবে এই শিল্পটাকে আপনি আরো এগিয়ে নিয়ে যেতে চান, তার পথ কি, চিন্তা ভাবনা আপনার মাথায় আরো রয়েছে? ছড়িয়ে দিতে চাই, মানে শহর থেকে গ্রামাঞ্চলের, মানে যেখানে কোনো সুযোগ সুবিধে নেই, আপনি কি যে মানুষরা, আমি চাইছি। হ্যাঁ হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ, বলছি যে আপনি আপনার কি কোনো গ্রুপ করে বা ইত্যাদি বিভিন্ন জায়গায় এইভাবে কি পরিকল্পনা করেছেন, না আপনি বিভিন্ন জায়গায় গিয়ে শেখাবেন, তারা শিখবে, শিখে শিখে তারা আরো ছড়িয়ে দেবে, এই প্রক্রিয়াটা, না আপনি নিজে? না, সবটাই গ্রুপ করেই, মানে মানুষ জানুক যে এই মানে কবিতাও যে একটা শিল্প হয়ে উঠতে পারে, সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই আর কি। ঠিক আছে, এবার আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে, আমাদের 1 ঘন্টা 22 মিনিট হয়ে গেছে, আমরা শেষ লগ্নে পৌঁছে গেছি। দুজনের কাছ থেকে দুটি কবিতা শুনে আমরা আজকের অনুষ্ঠান শেষ করে দেব। প্রথমে সোহমের কাছ থেকে একটা কবিতা শুনি, তারপরে স্বরূপদার কাছ থেকে একটা কবিতা শুনে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আচ্ছা, তাহলে এই লেখাটি পড়ি। এই লেখাটির নাম ঈশ্বরী। বাহ। যে মেয়েটি এ গল্পে ঈশ্বরী, বরণডালা যাচ্ছে ঠেলে পায়, তারে ধরি ধরি মনে করি, ধরতে মিছে জনম কেটে যায়। যে মেয়েটি যেখানে যায় আলো, যে মেয়েটি যেখানে যায় রোদ, এক পলকেই বিদ্যুৎ চমকালো, এক পলকেই শেষ হলো শোধবোধ। একটি পলক ছায়ার মতো এসে, একটি পলক মেঘের মতো স্থির,
যেই মেয়েটি তাকায় অনিমেষে, একটি পলক কেঁপেছে তীর, একটি পলক অন্ধ করে আঁখি, আধার করে আনলো ঘরের কোণ। মনের বেড়ি পায়ে পড়ে না পাখি, ব্যথার পূজা হয় না সমাপন। সেসব পূজার ব্যর্থ ফুলো সাজে, গন্ধলীনা শূন্য হুহু ঘর। একটি পলক করুণ সুরে বাজে, এ গল্পে যে একাকী ঈশ্বর। বাহ, অসাধারণ, অসাধারণ। অসাধারণ, দারুণ, খুব ভালো হয়েছে কবিতাটা। ধন্যবাদ। আমার ব্যথার পূজা হয়নি সমাপন। হ্যাঁ, এবার স্বরূপের এইভাবেই কাছে। রবীন্দ্রনাথ ঢুকে পড়ে অজান্তে। হ্যাঁ, আমি সেটাই সেটাই শেষ সেটাই। করবো শেষ করবো একেবারে সেই আবারও সেই রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম। আহ আমার মাটির কবি, মানে আমি যেখানে থাকি জামুরিয়া অঞ্চল, সেইখানকার চুরুলিয়া আমার খুব বাড়ির কাছাকাছি। সেই দুই কবি মানে একদম খুব প্রাণের কবি। তো ওই একটি লেখা, অপূর্ব দত্তের লেখা, খুব পরিচিত কবিতা, দুই বাংলা। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কাল বৈশাখী আমলিচু কালো জাম, আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়, নজরুল নিয়ে তবে কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের, সাম্যবাদের পুরোহিত তিনি, মানুষের যত কর্মের। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গাই লাগে দোলা, মন্দিরই বলো মসজিদই বলো, তার কাছে সব খোলা। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কাঁটা, একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি পোঁতে, টান মারো তার মূলে, দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। বাহ, দুই বাহ, বাংলাকে অসাধারণ। অসাধারণ। এক করে দাও রবীন্দ্র নজরুলে। আমাদের তো একটাই রবীন্দ্রনাথ, একটাই নজরুল, পুরো বাংলাটা কাঁটাতার কি কখনো একটাই আমাদের নজরুল, ভাঙতে পেরেছে? না কাঁটাতার কাঁটাতার আমাদের বিভেদ ভাঙতে পারেনি। ভাঙতে পারেনি আমাদের। তো ওপার বাংলা থেকে যখন প্রোগ্রাম আসে, যখন করি, মানে ওরাও আমাদের যেমন বলে যে মানে একটা আন্তরিকতার ছোঁয়া, যেন মনে হয় একটা মানে মানে নিজের বাড়ি থেকে একদম, মাসির বাড়ি বেড়াতে যাওয়া, এরকম একটা ব্যাপার। অদ্ভুত একটা একদম 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 আন্তরিকতা, একটা টান অনুভব করি, এটা আর কি। একটা টান, সুতোর টান। সুতোর টান, বিনি সুতোর টান, এটাই হচ্ছে একটা। তিনি সুতোর আমরা টান। একদম আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে আপনাদের দুজনকেই প্রাক শারদ শুভেচ্ছা জানিয়ে আপনাদের তো হ্যাঁ, একটি আগমনী একটি সুর একটু শুনিয়ে, এক দু লাইন শুনিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। মানে তাহলে পুজো ভাবটা এসে যাবে আর কি আমাদের মধ্যে, যে পুজো এসে গেছে, কারণ বিশ্বকর্মা পুজো চলে যাওয়া মানে পুজো এসে গেছে। হ্যাঁ, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলে ঝরানো দিনানে যে, শিউলে ঝরানো দিনানে যে চিরদিনের বাণী, ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, আকাশ তটে
মায়ের পদধ্বনি, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। সবাইকে আগমনীর শুভেচ্ছা, শারদ শুভেচ্ছা জানিয়ে, প্রাক শারদ শুভেচ্ছা জানিয়ে একদম, আমিও আপনাদের তিনজনকেই সবাই আমার ভালো প্রণাম থাকবেন। জানাই। আমার আজকে অনেক ধন্যবাদ আমাকে অনেক অনেক সোহম, শুভেচ্ছা ভালো আমার পাশে লেগেছে রইলো। আজকের কবিতা, আজকের অনুষ্ঠান ভালো অসাধারণ, লেগেছে সোহম? অসাধারণ। শরীরের আমি জন্য- বারংবার পূর্ণ হয়েছি। অসাধারণ আপনাদের অনুষ্ঠান। তিনজনকেই আমার প্রণাম জানাই, দর্শকদের সকলকেও আমার শুভেচ্ছা প্রণাম জানাই, হ্যাঁ, দর্শক যারা শুভেচ্ছা, এবং বড়রা আমার সকলে পক্ষ সুস্থ থেকেও থাকবেন তাই। এবং সাবধানে থাকবেন। এখনো আমরা হ্যাঁ। বিপদের মধ্যেই আছি আর কি আছি। জুড়ে। সেজন্য মধ্যে আছি। আমরা আবার সমস্তটাই ফিরে আসবো আস্তে আস্তে, কিন্তু এখনো সাবধানতা বজায় রাখাটাই ভালো। একদম। ঠিক স্বরূপদা, আমাদের অনুষ্ঠানে এসে ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর। আচ্ছা, সকল তাহলে আবার দেখা হবে। শুভেচ্ছা, ভালোবাসা। নিশ্চয়ই। অবশ্যই দেখা আবার, হবে। হ্যাঁ, আবার দেখা হবে। হেথা নয় অন্য কোথাও, অন্য কোনোখানে। আজকের অনুষ্ঠান শেষ করছি। ঠিক। একদম, মানে একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম। শুভরাত্রি। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।